এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমরা পেয়েছি একজন রেমিটেন্স যোদ্ধা ভাইয়ের কাছ থেকে। ওনার নাম সাব্বির হোসেন জীবন। উনি বর্তমানে সৌদি আরবের হাইল শহরে রয়েছেন। ওনার দেশের বাড়ি শরীয়তপুর জেলার পালং থানার রুদ্রকার ইউনিয়নের ঢালিকান্দি গ্রামে। উনি যে ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন, এই ঘটনাটি ঘটেছে শরীয়তপুর জেলার পালং থানার আঙ্গারিয়া ইউনিয়নের কাশীপুর গ্রামে। ওই ঘটনাটি ওই এলাকার এক পরিবারের সাথে ঘটে যাওয়া। ঘটনাটি এতটাই স্পর্শকাতর, আসলে সঙ্গত কারণে কিছু কিছু নাম আমরা বলবো না। কেন বলবো না, ঘটনাটি আপনারা শোনার পর বুঝতে পারবেন। আর ঘটনাটি কিন্তু শিক্ষণীয়ও বটে। ঘটনাটির সূত্রপাত হয় 2013 সালের সেপ্টেম্বর মাসের কোনো এক তারিখে। তারিখটা একদম নির্দিষ্ট করে ওনারা বলতে পারেননি। তো এই বাসার বর্ণনাটা একটু দেওয়া দরকার, তাতে বুঝতে সুবিধা হবে। এই বাসার পাশে ছোট একটা মেইন রোডের মতো একটা রাস্তা চলে গেছে। রাস্তাটা ছোট, ওই ব্যাটারি চালিত অটোরিকশা, সাইকেল, দু একটা প্রাইভেট কার মাঝে মাঝে দেখা যায় আর কি, ওই সামনে দিয়ে আসা যাওয়া করে। তো যার বাসা, মানে আমরা ঘটনাটি মূলত এক আপুকে কেন্দ্র করে প্রথমে বলবো আর কি। তো ওই আপুর শ্বশুরবাড়ি মূলত এইটা। তো ওই শ্বশুরবাড়িতে যাওয়ার জন্য এই একটা রাস্তাই রয়েছে। তো ঘটনাটি শুরু হয় একদিন রাত আনুমানিক 1টা কি 2টা বাজে। তো ওই আপুর নাম হচ্ছে সোনিয়া। তো ওই সোনিয়া আপুর যেই বাড়িটা আর কি, এই বাড়িটা একতলা বিশিষ্ট, ছাদ আছে, তবে ছাদে সিঁড়ি নাই। ওনারা প্রয়োজনে মই বেয়ে ছাদে ওঠেন। আর ওয়াশরুমটা ঘরের ঠিক বাইরে করা, মানে অ্যাটাচ ঠিক আছে, কিন্তু রুমের সাথে অ্যাটাচ না, এটা বারান্দার সাথে অ্যাটাচ আর কি। তো উনি বের হয়েছেন। তো ওয়াশরুমটা যেখানে, তার উপরে কিন্তু ওই বারান্দার ছাদ নাই, ওই জায়গাটা খোলা এমনভাবে করা আর কি। এমনি বারান্দা আছে কিন্তু বারান্দার ছাদ নাই। তো উনি যখন ওয়াশরুমে গিয়েছেন, ওয়াশরুম থেকে যখন বের হয়েছেন, বের হওয়ার পর ওনার চোখ যায় ছাদের দিকে। উনি দেখেন যে ওনার দিকে পিঠ দিয়ে দাঁড়িয়ে আছেন একজন মহিলা, শাড়ি পরা, উচ্চতার স্বাভাবিক একটা মহিলার মতোই। পেছন থেকে দেখে অস্বাভাবিক কোনো কিছু মনে হচ্ছে না, তবে তাকে দেখে বয়স্ক মহিলা বলে মনে হচ্ছে। এই সোনিয়া আপু তখন ভেবেছেন এটা হয়তো বা ওনার শাশুড়ি হবেন। এই মনে করে ডাক দিতে যাবেন, হঠাৎ করে তার মনে পড়ে, আরে এখন রাত বাজে তো অনেক, এই সময় তার শাশুড়ির তো এই ছাদের উপরে থাকার কথা না, সে কি করতে উঠবে, বয়স্ক মানুষ। আর সে যদি উঠবেই, নিচে তো মই দেখা যাবে, মই ছাড়া তো এখানে ওঠা যায় না, আশেপাশে তো মই দেখছি না, সে কিভাবে উঠলো। উনি কিন্তু বেশ ভয় পেয়ে যান। উনি দ্রুত ঘরের ভিতরে চলে যান। ওই রাত্রে আর কাউকে কিছু জিজ্ঞেস করেন নাই। পরের দিন সকালবেলা উনি ওনার শাশুড়িকে জিজ্ঞেস করলেন যে মা, আপনি কি ছাদে উঠেছিলেন রাতের বেলা? ওনার শাশুড়ি তো অবাক, আরে কি বলো বৌমা, ছাদে উঠবো কেন, এত রাতের বেলা আমার ছাদে কি কাজ? আর যদি উঠবই, তোমাদের সাহায্য ছাড়া কি আমি ওখানে যাব নাকি? মই ছাড়া আমি উপরে উঠতে পারবো? আর মইটা তো নিচ থেকেও একজন শক্ত করে একটু ধরে রাখতে হবে, নাহলে তো পড়ে যাব। আমি তো যাই নাই ওই সময়। তখন সোনিয়া আপু বেশ ভয় পেয়ে যান। তারপর চিন্তা করলেন রাত বিরেতে তো অনেক ঘটনাই ঘটতে পারে, ওনার সাথে এমনই কিছু হয়েছে আর কি। তো এই সোনিয়া আপুর যিনি হাজব্যান্ড, ওনার নামের শেষে হোসেন আছে। আমি জাস্ট এতটুকুই বলছি, হোসেন, এর বেশি কিছু বলছি না। কেন বলছি না, আপনারা পুরো ঘটনাটা শুনলে বুঝতে পারবেন। তো এই যে হোসেন ভাই, ওনার একটি ফার্মেসি রয়েছে, নিজস্ব ফার্মেসি আর কি। উনি সকাল 10টার দিকে দোকান খোলেন, আর রাত প্রায় 12টা 1টার দিকে উনি বাসায় আসেন দোকান ক্লোজ করে। দিনের হিসাবগুলো মিলিয়ে সব কিছু ক্লোজ করে পরের দিন কী ওষুধ লাগতে পারে, এগুলোর অনেক হিসাব নিকাশ আছে আর কি, যারা ফার্মেসি চালান তারা বুঝতে পারবেন। তো উনি একদিন রাতে বাসায় আসার সময় বাসার কাছাকাছি জায়গায় দেখেন যে একটা মহিলা অবয়ব বসে আছে তার দিকে মুখ করে। এই মহিলাটার চেহারা মনে হচ্ছে ফর্সা। রাস্তায় তো আশেপাশে আলো ছিল, আশেপাশের যে বাসাবাড়িগুলো ছিল সেখানে যে লাইটগুলো ছিল সেখান থেকেও তো আলো আসছে। তো দেখে মনে হচ্ছে মহিলাটার চেহারা ফর্সা, ঘোমটা দেওয়া ছিল। চেহারাটা একদম স্পষ্ট বোঝা যাচ্ছে না, তবে মুখের যতটুকু অংশ বোঝা যাচ্ছিল তাতে তাকে ফর্সা বলে মনে হচ্ছিল। ওনার পরনে একটা সাদা কাপড় ছিল। তো
হোসেন ভাই উনি চিন্তা করলেন যে এই মহিলা কি কোনো সাহায্যের আশায় রাস্তায় বসে আছে কিনা। অনেক সময় দেখা যায় যে রাতের বেলা হাঁটাচলা করার সময় হঠাৎ করে কোনো একজন রাস্তার পাশে বসে থাকে, সাহায্য চায়। তো এরকমই হয়তো বা কেউ হবে, কিন্তু নর্মালি এই রাস্তায় তো এভাবে কেউ বসে না। বসে না বলে কখনো কেউ বসবে না এমনটাও তো আসলে বলা যায় না। হতে পারে নতুন কেউ আসছে, বসছে। উনি প্রথমে চিন্তা করেছিলেন যে এরকমই কেউ, পরে মনে হলো না। আবার ওনার কাছে মনে হলো ওনার মা মনে হয় এখানে বসছে, ছেলের হয়তো বা আগমন হবে এই জন্য। আবার চিন্তা করছেন হয়তো ওনার ওয়াইফের সাথে কোনো মনোমালিন্য হলেও কিনা রাগ করে আবার ঘরের বাইরে এসে বসছে। অনেক কিছু চিন্তা থেকে প্রথমে মনে হলো যে যাই আমি আমার মা মনে করে ডাক দিই। তো উনি বলতেছে, ও মা এখানে রাত্রে কি করো? সে কোনো কথা বলে না। তখন হোসেন ভাই নিশ্চিত হলেন যে এটা ওনার মা নন। তখন আবার উনি বলছেন যে এই আপনি কে, কোত্থেকে আসছেন? তো বেশ কয়েকবার বলার পরও কোনো রেসপন্স পায় না। তখন মনে হলো যে এই মহিলাটা কি আসলে বসে থাকতে থাকতে কি অজ্ঞান হয়ে গেছে কি না। মনে হলো যে উনি একপাশে একটু কাত হয়ে আছেন। অনেক সময় থাকে না যে মানুষ চেয়ারে বসা অবস্থাতেই স্ট্রোক করে মারা যায় বা এরকম কোনো কিছু হয়। ওনার কাছে এরকমটাই মনে হয়েছে যে দেখি তো একটু ধাক্কা দিয়ে দেখি। যখনই উনি কি করেছেন, তাকে একটু কাঁধে টাচ করতে গেছেন, তখনই খপ করে ওই মহিলাটা এই হোসেন ভাইয়ের হাত চেপে ধরে। যখনই হাত চেপে ধরেছে তখনই তো ওই মহিলাটা ওনার দিকে মাথা উঁচু করে তাকিয়েছে, এবং উঁচু করে কিন্তু আস্তে আস্তে তাকায় নাই, মানে 1 সেকেন্ডেরও কম সময়ের ব্যবধানে মাথাটা উঁচু করে ওনার দিকে তাকিয়েছে। তখন মাথার ঘোমটাটাও কিন্তু অনেকটাই সরে গেছে, পুরোটা পড়ে যায় নাই, সরে গেছে। তখন হোসেন ভাই দেখেন একটা ভয়ঙ্কর দৃশ্য। এই মহিলাটার চেহারা খুবই বিভৎস, চোখে কোনো মণি নাই, মনে হচ্ছে পুরোটাই সাদা, আর হাত এমন ঠান্ডা, মনে হচ্ছে বরফের থেকেও ঠান্ডা, এমন ঠান্ডা হাত। এত ঠান্ডা যে ওনার হাতে ফোসকা পড়ে যাবে, এত ঠান্ডা। তখন ওই মহিলাটা ভয়ঙ্কর একটা হাসি দেয়। যখনই হাসি দিয়েছে তখন ওনার মুখের ভেতর থেকে রক্ত গলগল করে পড়ছে। যখন এটা উনি দেখেছেন তখন তো আর উনি সেন্স ধরে রাখতে পারেন নাই। ওনার জ্ঞান ফেরে পরদিন সকালবেলা, যেহেতু বাসার কাছাকাছি উনি অজ্ঞান হয়ে পড়েছিলেন, তাই রাস্তা দিয়ে তো যেই লোকগুলো যাচ্ছিল তারা তো দেখে চিনতে পারছেন এটা হোসেন ভাই। বাড়ির লোকদেরকে ডাকাডাকি করছেন, তারা এসে ওনাকে তুলে নিয়ে গেছে। রাত্রে আর জ্ঞান ফেরে নাই। সকালবেলা ওনার জ্ঞান ফেরার পর উনি সবাইকে বলেন এই ঘটনা। তখন ওনারা মেলান যে এই যে সোনিয়া আপা, উনি কিছুদিন আগে রাতের বেলা দেখলেন ছাদের উপর একজন মহিলা পিছন দিকে পিঠ করে দাঁড়িয়ে আছে, তার চেহারা কিন্তু দেখা যায় নাই। আর গত রাত্রে দেখা গেল যে একটা সাদা কাপড় পরা মহিলা, সে এরকম হোসেন ভাইয়ের হাত চেপে ধরেছে, এরকম ভয়ঙ্কর চেহারা। ঘটনাটা কি? এখন এটা নিয়ে তো ওনারা চিন্তায় পড়ে যান যে পরপর দুটো ঘটনা ঘটলো, এটা তো আসলে এতদিন হয় নাই, হঠাৎ করে কেন হচ্ছে। ভালো একজন হুজুরকে ডাকতে হবে। একজন হুজুরকে নিয়ে আসা হয়, উনি পানি পড়া দেন, ঝাড়ফুঁক করে দেন, আর উনি ওনার মতো করে একটু বুঝান। তারপর দেখা যাচ্ছে যে নিজেদের মতো আলোচনা করেন, হয়তো আমাদের মনের ভুল হয়েছে এইটা সেইটা বলে, মানে জাস্ট একটু মানসিক সান্ত্বনা দেয়া আর কি। এরপর মোটামুটি সপ্তাহখানেক ঠিকঠাক ছিল, বা 1 সপ্তাহ হয় নাই, এরকম কাছাকাছি একটা সময় পর্যন্ত ঠিকঠাক ছিল। নির্দিষ্ট করে বলা যায় না ঠিক কয়দিন পর আবার ঘটনা ঘটেছিল। তো এই সোনিয়া আপার কিন্তু 2 জন সন্তান, তার মধ্যে একজনের নাম হচ্ছে নাহিয়ান। তো এই নাহিনের বয়স 11 কি 12 বছর ছিল ওই সময় আর কি। এক রাতে হঠাৎ করে সে ঘুমের ঘোরে চিৎকার দিয়ে ওঠে, আসে বলে, মা আমি দেখি যে একটা বয়স্ক মহিলা আমাকে বলছে, আয় কাছে আয়, তোকে আমি অনেক কিছু দেবো, আয় আমার সাথে আয়। নাহিয়ান এটাও বলছে যে ওই মহিলাটা দেখতে এতটা কুৎসিত, এটা আমি বলে বোঝাতে পারবো না। নাহিয়ান তো একদম ছোট না, 11-12 বছর বয়সী কোনো ছেলে একদম তো ছোট না। এমনটা না যে সে শিশুসুলভভাবে অনেক কথাই বলবে যেগুলা কেউই আমলে নিবে না, তার কথাগুলো কিন্তু প্রত্যেকেই আমলে নিয়েছিল। তখন পরিবারের সদস্যরা বুঝতে পারে যে একে একে সবার সাথেই এই ঘটনাগুলো ঘটছে, আর বাকি যারা আছে যাদের সাথে এখনো ঘটেনি তাদের সাথেও ঘটবে। এর মধ্যে পরের রাত থেকেই শুরু হয়ে গেল আর একটা উপদ্রব। রাতের বেলা তাদের ওই ছাদের উপরে কি যেন হাঁটাহাঁটি করে, ফিসফিস করে কথা বলে। ছাদে কিন্তু ওঠার সিঁড়ি নাই, শুরুতেই বলেছি মই দিয়ে উঠতে হয়।
তাও সেই মইটা কিন্তু ফিক্সড করে লাগানো না, মইটা এক পাশে থাকে, যার দরকার হয় সে ওঠে, আবার দরকার শেষে মইটা অন্য জায়গায় সরিয়ে রাখে। হাঁটে কি আর ফিস ফিস করে কথা বলে কি, ফিস ফিস করে যে কী কথা বলে এটা কিন্তু শোনা যায় না। আমার মনে হয় যে ছাদের উপর কেউ ধপাস করে লাফ দিয়ে পড়ছে, কেউ যদি ছাদের উপর ধপাস করে লাফ দিয়ে পড়ে নিচ থেকে কিন্তু গুরুম করে একটা আওয়াজ হয়, ওরকম আওয়াজ শোনা যায়। এদিকে এই যে সোনিয়াপুর শ্বশুর যিনি, ওনার নামটাও সঙ্গত কারণে বলছি না, উনি আবার লাইট নিয়ে বাইরে বের হন, টর্চ মারেন, ছাদে কাউকে দেখা যায় না, নিচ থেকে যতটুকু দেখার চেষ্টা করা যায় কি ছাদে কাউকে দেখেন না। তখন উনি বুঝতে পারলেন যে ভালো একটা সমস্যা শুরু হয়ে গেছে, দ্রুত একটা কবিরাজকে ডাকতে হবে, সাধারণ ঝাড় ফুঁকে কাজ হবে না। একজন কবিরাজকে উনি নিয়ে আসেন, বাড়ির চারপাশে উনি বন্ধ করে দেন। উনি বলেন যে এই বাড়িতে খারাপ জিনের বসবাস রয়েছে, তাই বাড়ি বন্ধ করে দিলে আর কোনো সমস্যা হবে না। এদিকে সোনিয়াপুর শ্বশুর বলেন যে এতদিন তো ছিল না, বহুদিন ধরেই তো এই বাড়িতে আসি, হঠাৎ করে কেন সমস্যাটা শুরু হলো এটাও তো বুঝতে পারলাম না। সমস্যা হলে তো শুরু থেকেই হতে পারতো, হঠাৎ করে এই উপদ্রবের কারণটা কি, কারণটাও তো বোঝা যাচ্ছে না। ওই হুজুর কিন্তু এই বিষয়ে কিছু বলতে পারেননি। এদিকে ওই যে নাহিয়ান, সে কিন্তু প্রায়ই ওই স্বপ্নটা দেখে যে একটা বৃদ্ধা মহিলা তাকে ঘুমের ভিতরে অর্থাৎ স্বপ্নের মধ্যে ডাকে, নাহিয়ান ও নাহিয়ান এদিকে আয় এদিকে আয়। এই সমস্যা কিন্তু যাচ্ছে না, নাহিয়ানকে কিন্তু ঝাড়ফুঁক করানো হয়েছে কিন্তু যাচ্ছে না। তো আরেকদিন এই সোনিয়াপুর হাজব্যান্ড হোসেন ভাই, উনি রাত তখন 1:30টার দিকে আসছিলেন আর কি বাসায়। ওই দিন দোকানের হিসাব নিকাশ ক্লোজ করতে একটু দেরি হয়ে গিয়েছিল। তো ওনাদের যেই বাড়িটা, ওই বাড়ির পাশে একটা বড় কাঁঠাল গাছ ছিল। তো উনি যখন আসছিলেন, আসার সময় ওই আগে থেকেই ওনার কিনে রাখা ছিল আর কি মাছ। এখন রাতের বেলা মাছ নিয়ে গেলে কাটাকুটি করা ঝামেলা, এই জন্য দেখা যাচ্ছে যে উনি কোনো একজন মহিলাকে দিয়ে ওই মাছগুলো কেটে রেখেছিলেন, পিস পিস করে কেটে কোনো একটা জায়গায় রেখেছিলেন, বাজারে কোনো একটা ফ্রিজে রেখেছিলেন, পরে ওটা নিয়ে আসছেন আর কি। ওই সময় উনি দেখেন যে ওই কাঁঠাল গাছের উপরে মনে হচ্ছে কিছু একটা নড়াচড়া করছে, অর্থাৎ কোনো একটা ডালে যদি কেউ বসে থাকে, ইচ্ছা করে যদি কেউ ডালটা ঝাঁকায়, তখন কিন্তু পাতাগুলো ঝনঝন করে নড়ে ওঠে, মনে হচ্ছে ইচ্ছা করে কেউ ঝাঁকাচ্ছে। এটা কিন্তু কোনো পাখি বা বাদুড় বসছে, বাদুড় যদি বসে পড়ে কোনো একটা ডালে, তখন কিন্তু একবারই একটু ঝপাস করে শব্দ হয়, এরপরে কিন্তু আর হয় না। বা বাদুড় যদি এক ডাল থেকে আরেক ডালে যায় তখন শব্দ হয়, কিন্তু মনে হচ্ছে ইচ্ছা করে ঝাঁকাচ্ছে। উনি এটা দেখে বেশ ভয় পেয়ে যান যে ঘটনাটা কি। এরপর হঠাৎ করে ভিতর থেকে আওয়াজ আসে, খুব কর্কশ কণ্ঠে আওয়াজ আসে, এই মাছগুলা দিয়ে যা। তখন এই হোসেন ভাই বলতেছে যে কে আপনি? তখন অপোজিট পাশ থেকে যেটা ভেসে আসে, অর্থাৎ যে আওয়াজটা ভেসে আসে, এটা উনি আশা করেন নাই। উনি চিন্তা করছেন হয়তো বা মাছই চাইবে, কিন্তু না, বলে ওঠে তোরা কেউ বাঁচবি না, তোদের ফ্যামিলির প্রত্যেক সদস্যকে আমি একজন একজন করে নিয়ে যাব, এই কথাটা বলে ওঠে। এটা শোনার সাথে সাথে হোসেন ভাই তো চিৎকার দিয়েছেন, এক চিৎকার দিয়ে দৌড়ে বাসার ভিতরে ঢুকে গেছেন। ঢোকার পর তো পরিবারের সদস্যরা জিজ্ঞেস করছে কী হয়েছে কী হয়েছে। ওই রাত্রে তো ওনার বৃদ্ধ মা বাবা যিনি ঘুমিয়ে গিয়েছিলেন তারা উঠে পড়েন, তখন উনি কিন্তু এই বিষয়টা বলেন। তখন পরিবারের সদস্যরা বুঝতে পারেন যে এই যেই হুজুর নিয়ে আসা হচ্ছে, কবিরাজ নিয়ে আসা হচ্ছে, যে বাড়ি বন্ধ দেওয়া হচ্ছে, এগুলো আসলে কোনো কাজ হচ্ছে না, কোনোই কাজ হচ্ছে না। হোসেন ভাইয়ের পরিচিত একজন ব্যক্তি যার নাম হচ্ছে ইমরান, উনি জানান যে ওনার পরিচিত একজন কবিরাজ আছে। এই কবিরাজের যে গ্রামটা, ওই গ্রামের নাম হচ্ছে পশ্চিম সোনামুখী। ওই কবিরাজের নামটা উল্লেখ করেছেন, সঙ্গতকারের নামটা আমরা বলছি না। ওই কবিরাজটা মোটামুটি এমন কিছু কাজ জানে যে যত খারাপ জিনিস হোক তার কাছে হাজির হইতেই হবে, তারাতে পারক না পারক সেই হিসাবটা পড়ে, কিন্তু হাজির সে করতেই পারে। তো ওনার ফোন নাম্বার ছিল, ওনাকে ফোন করা হয়, উনি বাসায় আসেন। বাসায় এসেই বলেন যে আপনাদের বাসায় খুব খারাপ কিছুর বসবাস আছে। বাসা বন্ধ করার পরেও তারা আস্তানা করেছে, তার মানে হচ্ছে যে এদের শক্তিমত্তা অনেক বেশি। আর উনি এটাও জানান যে আপনাদের বাড়িতে তো 2টা ওয়াশরুম আছে, একটা ওয়াশরুম আপনারা ব্যবহার করেন না, মূলত ওই ওয়াশরুমের ওখানেই ওরা আস্তানা গেড়েছে। আর এখানে অবয়ব 2টা, একটা মহিলা একটা পুরুষ। তখন ওই কবিরাজ বলেন যে আপনাদের বাড়ির ছাদে আজকে রাত্রে
আমি বসবো, দেখি আমি কোনো তথ্য দিতে পারি কিনা বা তথ্য কতটুকু কি পাই, তারপর আপনাদেরকে জানাবো। তো ওই রাতে ছাদের উপর তার থাকার ব্যবস্থা করা হয়, বসার ব্যবস্থা করা হয়। তো এই কবিরাজ বলে দেন যে রাত যত গভীরই হোক, যত প্রয়োজনই হোক, আপনারা কিন্তু বের হবেন না। আমি যখন বলবো এরপর থেকে বের হবেন না, আপনাদের যত জরুরত আছে সব সেরে ফেলবেন আগেই। তো এরপর তো সবাই যে যার মতো ফ্রেশ হয়ে একদম শুয়ে পড়েছে, কেউ বাইরে বের হবে না, এমন একটা চিন্তা থেকে আর কি। সবাই যেহেতু চুপচাপ ঘুমানোর চেষ্টা করছেন, রাত 12টা-1টার দিকে ছাদের উপর থেকে এই কবিরাজের কথার আওয়াজ আসে। আর মনে হচ্ছে যে কবিরাজ কথা বলছে স্বাভাবিকভাবেই, আর সেই কথার উত্তর দিচ্ছে ফিসফিস শব্দ করে, এমনটা মনে হচ্ছে। মোটামুটি ফজরের আজানের আগ পর্যন্ত কবিরাজ ওখানে ছিলেন। ফজরের আজান যখন দেয়, অবশ্য কবিরাজ খুব বেশিক্ষণ কথা বলছে বিষয়টা এরকম না। এরপরে কবিরাজ বসে ওখানে কী করছে এটা পরিবারের সদস্যরা জানতে পারে না। আজানের পর কবিরাজ সবাইকে ডাকাডাকি করেন। ওখানে যে ওই মই লাগানোই ছিল, মই দিয়ে কবিরাজ নেমে আসছিলেন। এরপর কবিরাজ যে তথ্য দেন তা শোনার পর তো সবাই আতঙ্কিত তো হননি, পরিবারেও একটা ভয়ঙ্কর ধরনের অশান্তি বেঁধে যায়। সেটা হচ্ছে এই সমস্যাটা তৈরি হয়েছে এই সোনিয়াপুর হাজব্যান্ড এই হোসেন ভাইয়ের কারণে। উনি বিবাহিত মানুষ হলেও উনি আর একটা মেয়ের সাথে পরকীয়ার সম্পর্কে যুক্ত হয়ে গেছেন। এই মেয়েটার নামও কিন্তু সাব্বির ভাই আমাদেরকে উল্লেখ করেছে, আমরা সেই নামটা বলছি না। তার বাসা হচ্ছে ঢাকার কেরানীগঞ্জে। এই মেয়েটা কিন্তু খুব দুষ্টু প্রকৃতির একটা মেয়ে। তার একটা ছলনায় পড়ে গেছেন হচ্ছে এই হোসেন ভাই। আর হোসেন ভাই তার সাথে কথাবার্তা বলে, তার সাথে দেখা সাক্ষাৎ করে সে বেশ আনন্দই পান, যার কারণে কোনোভাবেই তার থেকে আবার বের হয়ে আসতে পারতেছেন না। ওই মেয়েটা চিন্তা করেছিল যে কোনো মূল্যে হইলেও এই মেয়েটা হোসেন ভাইকে বিয়ে করবেন। ওই মেয়েটা কিন্তু অবিবাহিত ছিল, কিন্তু হোসেন ভাই তো বিবাহিত, তার কয়েকজন সন্তানাদিও আছেন, তার একটা সুখের সংসার আছে। ওই মেয়েটা যখন দেখতে পেল যে হোসেন ভাইকে সে যখন বিয়ের কথা বলে, হোসেন ভাই সে ওই বিবাহ বহির্ভূত সম্পর্ক রাখতে আগ্রহী, কিন্তু বিয়ে করতে এখন আর আগ্রহী হয় না। কারণ কি? তার সন্তানাদি, বিশেষ করে তার যে বড় সন্তান, বড় ছেলে, তার প্রতি তার ভালোবাসা অনেক বেশি। তখন ওই মেয়েটা বুঝতে পারলো যে এর ফ্যামিলি যদি থাকে তাহলে এই মেয়েটা এই হোসেন ভাইকে পাবে না। তাছাড়া হোসেন ভাই ব্যবসা বাণিজ্য করে, তার আর্থিক অবস্থা মোটামুটি ভালো। তো এই টাইপের একটা ছেলেকে যদি সে বশ করে নিয়ে আসতে পারে ভালো। সেই মেয়েটার কিন্তু ফ্যামিলি কন্ডিশন ওরকম ভালো না, ভালো না বলতে তাদের আরও বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে আর কি। এই কারণে দেখা গেল যে ওই মেয়েটা একটা ফাঁদ পেতেছিল, আর ওই ফাঁদেই হোসেন ভাই পড়ে গেছেন। কবিরাজ যখন এই ধরনের কথা বললেন তখন তো সোনিয়া আপু আকাশ থেকে পড়লেন। যে স্বামীকে উনি এত ভালোবাসতেন, যাকে এত বিশ্বাস করতেন, সেই স্বামী কিনা গোপনে গোপনে আর একটা মহিলার সাথে পরকীয়ার সম্পর্কে জড়াই গেছেন। এটা তো উনি মেনে নিতে পারতেছেন না। হোসেন ভাইয়ের মা বাবাও এটা শুনে খুবই আসলে মানসিকভাবে আহত হন যে তার ছেলে এই কাজের সাথে যুক্ত হয়েছে, আর এই কারণে এই সমস্যা তৈরি হয়েছে। ওই কবিরাজ এটাও বলেন যে ওই মেয়েটা মূলত ভয়ঙ্কর দুটো জিনকে চালান করে দিয়েছে। এদের প্রধান কাজই হচ্ছে এই নাহিয়ানকে হত্যা করা। তার আরেকটা ছেলে আছে আদিয়ান, তার প্রতি আক্রোশ কম, কিন্তু নাহিয়ানের প্রতি আক্রোশটা বেশি। একে হত্যা করবে, তারপর আস্তে আস্তে করবে, পুরো সংসার ধ্বংস করে দেবে। তবে এই হোসেন ভাইয়ের কিছু হবে না, কারণ তার যদি কিছু হয় তাহলে তো ওই মেয়ে কাকে বিয়ে করবে, কিন্তু তার স্ত্রী সন্তান আদি যা আছে এদেরকে ধ্বংস করে দেবে। এই জন্যই মূলত এই জিন চালানটা দেওয়া হয়েছে। আর এই জিন চালানটা দেওয়াটাও কিন্তু খুব কঠিন একটা ব্যাপার ছিল, কেননা যেই ধরনের জিন চালান দেওয়া হয়েছে এই ধরনের জিনগুলো সাধারণত মানুষের রক্ত ছাড়া এরা আসে না। এখন কিভাবে যে আনা হয়েছে এই বিষয়ে বিস্তারিত জানা না গেলেও সেটা যে ওই মেয়েটাই করেছে কবিরাজকে দিয়ে এটা নিশ্চিত। কবিরাজ বলেন আপনারা খুব সাবধানে থাকবেন, আপাতত এতটুকু তথ্যই পাওয়া গেছে। এখন এটা সমাধান কিভাবে করা যায় এটা আমি পরে দেখব, আমি কয়েকদিন পরে আসব। সবাইকে সাবধানে থাকতে হবে। ওনারাও তো খুব অ্যালার্ট হয়ে যান। এদিকে
পরিবারে তো একটা অশান্তি হওয়াটাই স্বাভাবিক, যেহেতু এই হোসেন ভাই এরকম একটা অবৈধ সম্পর্কে জড়িয়ে গেছেন। এদিকে হয় কি, এই যে নাহিয়ান, তার একটা সমস্যা দেখা দিল এই কবিরাজ চলে যাওয়ার পর থেকেই। সে কিছু খেতে চায় না, আর এদিক ওদিক ঘুরে ঘেরে বেড়ায়, খাওয়া দাওয়া করতে চায় না। তারপর তার আচার আচরণের জন্য এরকম হয়ে গেছে আর কি। তো একদিন হয় কি, ওই নাহিয়ান সকালবেলা বলে যে, সোনিয়া পাকে বলে যে, মা আমি কাঁঠাল খাবো। তখন কিন্তু কাঁঠাল পেকে গেছে, আর ওই যে কাঁঠাল গাছের কথা আমরা বললাম, ওই কাঁঠাল গাছে কিন্তু বেশ কিছু কাঁঠাল হয়েছিল। ওই কাঁঠালগুলো বেশ ভালো। তো ওরকম একটা কাঁঠাল আগে থেকে পাড়া ছিল, সেই কাঁঠালটা ওনারা খুলেছেন, বিশেষ করে যে সোনিয়া আপা, খোলা বলতে কাঁঠাল ভাঙা বলি আর কি আমরা। এরপর কাঁঠালের রোয়াগুলো বের করেছেন, বেশ কয়েকটা রোয়া কিন্তু এই নাহিয়ান খেয়েছে। তারপর নাহিয়ানের যে মা সোনিয়া আপা, উনি নাহিয়ানকে বলছেন যে, বাবারে তুই বাসা থেকে বের হইস না, তুই ঘরেই থাক। এরপর উনি অন্য কিছু কাজে যুক্ত হয়ে গেছেন। মনে তো অশান্তি, কাজে তো আসলে মন দিতে পারছেন না। এর মধ্যে হয় কি, হঠাৎ করে এই নাহিয়ানের যে ছোট ভাই আদিয়ান, সে নাহিয়ানকে খুঁজতেছে। তার বয়স কিন্তু বেশি না, এই 3-4 বছর আর কি। খুঁজতেছে, এখন বলতেছে যে, তোমার ভাইয়া তো ভিতরে আছে। বলছে, মা ভিতরে তো ভাইয়া নাই। যেই না বলছে ভিতরে ভাইয়া নাই, তখন তো সোনিয়া আপার কেমন যেন একটা খারাপ লাগা শুরু হচ্ছে। আরে নাহিয়ান কোথায় গেল? তখন এতটুকু মনে পড়েছিল যে নাহিয়ান এই যে কাঁঠালগুলো খেয়েছে, বেশ কয়েকটা কাঁঠালের রোয়া কিন্তু সে বাটিতে করে রুমের মধ্যেও নিয়ে গিয়েছিল। উনি ঢুকেছেন ভিতরে, দেখে যে বাটিটা নাই। তখন উনি চিন্তা করছেন, নাহিয়ান কি কাঁঠাল খেতে খেতে ওই পুকুরের দিকে গেল, ওই পুকুরের পানিতে হাত ধুতে আর বাটিটা ধুতে। মাঝে মাঝে নাহিয়ান কিন্তু কিছু কিছু জিনিস ধোয়ার জন্য পুকুরের পাড়ে যেত। উনি যখন পুকুরের পাড়ে গিয়েছেন, কিছু দেখেন না, পুকুরে কিন্তু কচুরিপানাও ছিল। এদিকে খেয়াল করেন, পুকুরের যে ঘাট, ওই ঘাটে ওই বাটিটা রয়েছে, আর ওই বাটির মধ্যে কয়েকটা কাঁঠালের যে কোয়া, মানে বীজ, যেটা বিচি আর কি, যেটাকে বলে আর কি, ওইটা রয়েছে। অর্থাৎ কাঁঠালের যে রোয়া, এটা খাওয়ার পর তো ভেতরে তো শক্ত যে বীজটা থাকে আর কি, ওইটাও রয়েছে। তার মানে হচ্ছে সে ওখানে এসেছিল। আশপাশে তো খোঁজা শুরু হয়ে যায়। এর মধ্যে একজন খেয়াল করে যে কচুরিপানার মধ্যে একটা লাল গেঞ্জি টাইপের কিছু দেখা যাচ্ছে। নাহিয়ান কিন্তু লাল গেঞ্জি পরা ছিল। তখন সে বলে, এই দেখতো, এই কচুরিপানার মধ্যে লাল গেঞ্জি টাইপের জিনিস দেখা যায়, এটা কি? তখন ওখানে একজন যায়, যাওয়ার পর কচুরিপানা সরিয়ে দেখে যে নাহিয়ান ওখানে মৃত অবস্থায় পড়ে আছে। এই দৃশ্য কি কোনো মা দেখতে পারে? একটু আগেই যে বাচ্চাটা জীবিত ছিল, তার এই অবস্থা। তার ডেড বডি যখন উপরে তোলা হয়, দেখা গেল তার শরীরে এক ফোঁটা রক্তই নাই। মনে হচ্ছে তার শরীরের রক্ত যে নাই, শুধু তাই না, রক্ত এমনভাবে তার শরীর থেকে বের করে নেওয়া হয়েছে যে শরীরটা অনেকটা শুকিয়ে গেছে, আর এতটা ফ্যাকাশে লাগছে যেটা বলবার মতো না। নাহিয়ানকে বাসায় নিয়ে আসা হলো। বাসায় কান্নাকাটির রোল পড়ে গেল। নাহিয়ানের মা বাবার অবস্থা কেমন হতে পারে বুঝতেই পারছেন নিশ্চয়ই। নাহিয়ানের গোসল দেয়া, দাফন কাফন করানোর মতো কিন্তু মানসিক শক্তি ওনাদের ছিল না। নাহিয়ানের যিনি দাদা, তিনি বুকে পাথর বেঁধে এই কাজগুলো করছিলেন। নাহিয়ানের দাদা যখন নাহিয়ানের গোসল দেয়া হচ্ছিল, তখন উপস্থিত ছিলেন। উনি তখন একটা ভয়ঙ্কর জিনিস দেখতে পান। তা হচ্ছে নাহিয়ানের ঘাটটা ভাঙা এক পাশে, মনে হচ্ছে তার ঘাটটা ভেঙে ফেলা হয়েছে, আর তার ঘাড়ের উপরে 4টা মোটা আঙ্গুলের দাগ বসে গেছে। আর ওইখানে মনে হচ্ছে কোনো ছিদ্র দেখা যাচ্ছে, 2টা কি 3টা ছিদ্র, বোঝাই যাচ্ছে ওইখান দিয়ে তার শরীরের সমস্ত রক্ত একদম চুষে খেয়ে ফেলা হয়েছে। উনি কিন্তু ওই সময় এটা বলেন নাই। নাহিয়ানের দাফন কাফন হয়ে যাওয়ার পর উনি এই বিষয়টা খুলে বলেন যে এই ঘটনা। এদিকে নাহিয়ানের মৃত্যুর পর সেই কবিরাজ, উনি ফোন করেন যে আপনারা একটু বাসায় আসেন, আপনাদের সাথে কথা আছে। ওনারা চিন্তা করেন যে পরিবারের একটা ছেলে চলে গেল, কি আর কথা বলবো, তারপরও গেছেন আর কি। যাওয়ার পর ওই কবিরাজ যে কথা বলেন, তা শোনার পর ওনারা আরও আতঙ্কিত হয়ে যান। কবিরাজ বলেন, যখন 2টো জিনে কাজ হচ্ছিল না, তখন আর একটা শক্তিশালী পানির জিনকে চালান করে দেয়া হয়।
এই পানির জিনটাই মূলত একটা মায়াজাল সৃষ্টি করেছে। তবে তার মায়াজালে ওভাবে কাজ হচ্ছিল না। উপরে থাকা দুটো জিন এমন মায়াজাল সৃষ্টি করেছে, সে ওই পানির কাছে গেছে, আর সে ওইখান থেকে এমন মায়াজাল সৃষ্টি করেছে যে সে পানির ভিতরে নেমে গেছে। তারপরেই যা হওয়ার হয়ে গেছে। আর কবিরাজ জানান যে উনি ঘুমন্ত অবস্থায় ছিলেন এক রাতে, বিশেষ করে ওই বাড়ি থেকে, সোনিয়াপার শ্বশুরবাড়ির ওখান থেকে যখন ফিরছেন, ওই রাতে উনি একটা স্বপ্ন দেখেন। স্বপ্নে দেখেন একটা ভয়ঙ্কর মাথা, এর চোখ একটা, দাঁতগুলো অনেক বড় বড়, আর শরীরটা আবার সাপের মতো। এই জিনিসটা ওই কবিরাজকে বলছে যে শোন, আমরা রক্তের বিনিময়ে এখানে আসছি, রক্ত না নিয়ে তো যাব না, তুই এই পরিবারের কোনো চিকিৎসা করার জন্য আর যাবি না, খবরদার। এই কথা যখন স্বপ্নের মধ্যেই কবিরাজকে বলা হয়েছে, কবিরাজ তো ভয়ে আর এদিকে আসতে পারেন নাই, কারণ কবিরাজেরও সন্তানাদি ছিল, এরকম হুমকি দিয়েছে। এই কথা যখন জানানো হয়, জানানোর পর কবিরাজ এটাও বলেন যে ওই যেই মেয়েটা হোসেন ভাইয়ের সাথে যার সম্পর্ক ছিল, তার মেইন ক্ষোভটাই ছিল হচ্ছে নাহিয়ানের উপরে। নাহিয়ানকে হত্যা করতে সে সক্ষম হয়েছে। পরবর্তীতে আরও যাদেরকে হত্যা করতে হবে তার জন্য আরও বেশি খরচ হবে, এই জন্য নাকি ওই মেয়েটা এখন আর এই খরচটা দিতে পারছে না। সে অনেক টাকা পয়সা গুছিয়ে এই কাজটি করেছে, নতুন করে নতুন খরচের দিকে সে যেতে পারছে না, এই জন্য নাহিয়ান পর্যন্তই এই বিষয়টা থেমে যাচ্ছে। এখন কিভাবে এই জিনিসটা নিল, এবারে যে বিষয়টা আসলে বলতে যাচ্ছি, এটা বলতে গেলে আমার কাছে বেশ আনইজি লাগছে, কিন্তু তবুও মানুষকে সতর্ক করার জন্য এটা বলতেই হবে। ওই মেয়েটা কিভাবে এই কাজটি করতে সক্ষম হলো, স্পেসিফিকভাবে নাহিয়ানকেই এইভাবে নৃশংসভাবে হত্যা করতে সে সক্ষম হলো। ওই মেয়েটা এই হোসেন ভাইয়ের সহায়তা ওই বাড়িতে আসছে। বাড়িতে আসার পর সোনিয়াপুর বেডরুমে ঢুকছে, ঢোকার পর সোনিয়াপুর একটা ব্যবহৃত কাপড় নিয়েছে, আর সে কৌশলে কাপড় নিয়েছে হচ্ছে এই নাহিয়ানের, যেটা এখনো ধোয়া হয়নি এমন একটা কাপড়। এটা নিয়ে এসে চলে গেছে, এটা কিন্তু হোসেন ভাই টেরও পায়নি। তারপর তো এইটা যখন কবিরাজকে দিয়েছে, কবিরাজ এটা দিয়ে কাজ করে দিয়েছে। এই ঘটনা যখন জানাজানি হয়ে গেল, হোসেন ভাই তো প্রচণ্ড রকমের ক্ষিপ্ত হয়ে যান সেই মেয়েটার উপরে। এই মেয়েটাকে যখন ধরা হলো, স্থানীয় লোকদের কাছে বলা হলো, বিশেষ করে যারা গণ্যমান্য ব্যক্তি, সালিশ বসানো হলো, ওই মেয়েটাকে ধরে আনা হয়েছিল। মেয়েটা স্বীকার করেছে সেই কাজগুলো করেছে। এরপর স্থানীয়ভাবে তাকে একটা জরিমানা করা হয়। জরিমানা করে আর লাভ কি, যে চলে গেছে সে তো আর আসবে না। তবে জরিমানাটা এই কারণে করা হয়েছিল, যাকে ওকে সবাই চেনে, ও যে এই অপকর্মটা করেছে এটা এলাকার সবাই জানে, তার বিষয়ে সবাই সতর্ক থাকে। যেহেতু কালো জাদু সম্পর্কিত কোনো ঘটনার প্রমাণ থাকে না, আর যে প্রমাণ থাকে সেটা দিয়ে কিন্তু বাংলাদেশের প্রচলিত আইনে কোনো ব্যবস্থা নেওয়া যায় না, যার কারণে ওই মেয়েটার বিরুদ্ধে কোনো ধরনের কোনো ব্যবস্থা নেওয়া যায়নি, তাকে ছেড়ে দিতে বাধ্য হয় সবাই। এরপর সংসার ঠিকঠাক হয়ে যায় আল্লাহর রহমতে। যেহেতু সমস্যা সবাই বুঝতে পেরেছিলেন, তারা তাদের মতো করে আরও ভালো কিছু হুজুর ধরে রুকিয়া করে সমস্যা থেকে বের হয়েছিলেন আলহামদুলিল্লাহ। তবে এই হোসেন ভাই ওনার এই পরকীয়ার কারণে বলি হতে হয়েছে তারই বড় সন্তানকে, এটাই সবচেয়ে দুঃখজনক বিষয়। প্রিয় লিসেনার্স, আমরা কিন্তু হর হামেশা এরকম দেখছি, ফেসবুক খুললে, পত্রিকা খুললে আমাদের শুধু এই ধরনের সংবাদগুলো সামনে বেশি আসছে। পরকীয়া কিন্তু ফ্যামিলিকে একদম ধ্বংস করে দেয়, একটা মানুষকেও যেমন নৈতিক জায়গা থেকে ধ্বংস করে দেয়, সামাজিকভাবেও তাকে ধ্বংস করে দেয়, পরিবার ধ্বংস হয়ে যায়, সব কিছু ধ্বংস হয়ে যায়। এখানে আসলে কেউই শান্তিতে থাকতে পারে না, আর কত জীবনের ভিতর দিয়ে চলে যায়, কত মানুষের বিশ্বাস ভঙ্গ হয়ে যায়, কত মানুষের স্বপ্ন ভঙ্গ হয়ে যায়। ধন্যবাদ জানাচ্ছি সাব্বির ভাইকে। আর একটা কথা বলে রাখি, এই যে সাব্বির ভাই, এই সাব্বির ভাই কিন্তু এই পরিবারেরই ঘনিষ্ঠ একজন আত্মীয়, যার কারণে সাব্বির ভাই কিন্তু এই ঘটনাটি খুব ভালোভাবে বর্ণনা করতে পেরেছেন। আর এই যে নাহিয়ান যে মারা গেল,
মারা যাওয়ার পর উনি নিজেও কিন্তু নাহিয়ানকে দেখেছেন। প্রিয় লিসেনার্স, এই ঘটনাটি উনি শুনেছিলেন ওনার সাবেক এক রুমমেটের কাছ থেকে। ওই রুমমেট এই ঘটনাটি নিজেও প্রত্যক্ষ করেছেন, আর যাকে কেন্দ্র করে ঘটনাটি ঘটেছে তার নাম হচ্ছে মনসুর। এই মনসুর ভাই হচ্ছে ওই রুমমেটের কাজিন। ওই রুমমেট বর্তমানে তো বাংলাদেশে রয়েছেন, আর এই যে মনসুর ভাই উনি কিন্তু এখনও সৌদি আরবেই রয়েছেন। মনসুর ভাই 2018 সালের ডিসেম্বর মাসে সৌদি আরব থেকে কয়েক মাসের ছুটিতে দেশে আসেন। তবে ওনার আগে দেশে এসেছিলেন হচ্ছে এই মনসুর ভাইয়ের কাজিন, মানে যিনি ঘটনাটি মোবারক ভাইকে বলেছেন। তো এই মনসুর ভাইয়ের ফ্লাইট ছিল সৌদি আরব থেকে ঢাকা। ওনার বাড়ি কিন্তু চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার একটি গ্রামে। তো উনি যখন নেমেছেন, নামার পর আগে থেকেই ঠিক করে রাখা চট্টগ্রামের একটা প্রাইভেট কার কিন্তু এয়ারপোর্টেই ছিল। এয়ারপোর্টের সমস্ত আনুষ্ঠানিকতা শেষ করে উনি গাড়িতে উঠেছেন। রাস্তায় অনেক জ্যাম ছিল, যার কারণে চট্টগ্রামে ঢুকতে ঢুকতে ওনার রাত প্রায় 9টা বেজে যায়। উনি কিন্তু সকাল 9টা 10টার দিকেই এয়ারপোর্টে নামেন আর কি। আগে থেকেই কিন্তু কথা বলে রাখা ছিল ওনার কাজিনের সাথে, মানে যিনি ঘটনাটি বলেছেন। ফোনে তো কথা হচ্ছিল উনি কত দূর এসেছেন, কতক্ষণ লাগবে। 9টার পরে গিয়ে হচ্ছে ওই কাজিনের সাথে মনসুর ভাইয়ের দেখা হয়। মনসুর ভাইয়ের সাথে যখন দেখা হয়, কুশলাদি বিনিময়ের পর সবাই একটু হালকা নাস্তা পানি করলেন। চট্টগ্রাম শহর থেকে ওনারা রওনা দিলেন লোহাগাড়া উপজেলার উদ্দেশ্যে। তো লোহাগাড়া উপজেলায় যখন ওনারা পৌঁছেছেন, তাও তো ঘণ্টাখানেক লেগে গেছে। মূলত এই মনসুর ভাই ওনার নানুর বাড়িতে যাবেন। তো নানুর বাড়িতে যখন উনি যাবেন, ওই লোহাগাড়ার মেইন জায়গা থেকে ওনার নানুর বাড়ির দূরত্ব প্রায় 1 ঘন্টার রাস্তা। তো ওনারা তো মেইন রাস্তা ছেড়ে গ্রামের রাস্তায় ঢুকে পড়েছেন। উনি অনেক দিন পরে আসলেও এই যে যিনি ঘটনাটি শেয়ার করেছেন, ওনার তো হরহামেশাই এই এলাকায় যাতায়াত ছিল, ওনার তো রাস্তাঘাটও সব চেনা ছিল। মূলত ওই গাড়ির ড্রাইভারকে উনি ওই রাস্তা দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছিলেন। গাড়ির ড্রাইভারও কিন্তু চট্টগ্রামের লোকাল লোক হলেও ওই এলাকাতে উনি আবার কম আসছেন। তো যাচ্ছেন হঠাৎ করে একটা জায়গায় ওনারা 3 রাস্তার মোড় দেখতে পান। ওই 3 রাস্তার মোড়ে এসে সবাই কনফিউজড হয়ে যান। কেউ বুঝতে পারছেন না আসলে কোন দিকটাতে গেলে ওনারা ঠিক জায়গায় যেতে পারবেন। তখন চিন্তা করলেন যে গুগল ম্যাপে লোকেশনটা দেখি। অবাক করা ব্যাপার হচ্ছে যে ওনাদের মোবাইল ফোনে কোনো নেটওয়ার্কই ছিল না। এমবি ইউজ করা তো অনেক দূরের কথা। মনসুর ভাই বাংলাদেশে নেমেই কিন্তু বাংলাদেশি সিম কার্ড লাগিয়ে ফেলেছিলেন। আর গাড়ির যিনি ড্রাইভার, তারপরে আমাদেরকে যিনি ঘটনাটি শেয়ার করেছেন, তার কাছে যিনি বলেছেন মনসুর ভাইয়ের কাজিন, তো ওনার কাছেও তো তখন বাংলাদেশের সিম কার্ড লাগানো। তাদের মোবাইলে কিন্তু এমবি ছিল। হঠাৎ করে দেখলেন যে মোবাইলে নেটওয়ার্ক নেই, কারো মোবাইলেই নেটওয়ার্ক নেই, অথচ এই জায়গায় কিন্তু নেটওয়ার্ক থাকে। ওনারা তো বেশ চিন্তায় পড়ে গেলেন, গুগল ম্যাপের লোকেশন দেখবেন কিভাবে। তখন 3 জন মিলে পরামর্শ করলেন কি করা যায়। 3 রাস্তার যে মোড়, এখান থেকে কোন দিকটাতে যাব, সবই তো একই রকম মনে হচ্ছে। ওনারা কিন্তু গাড়ি থেকে নেমেছেন, গাড়ি থেকে নেমে শনাক্ত করার চেষ্টা করছেন কোন দিকে যাবেন। গাড়ির হেডলাইট জ্বালানো, এখন ওই হেডলাইটের আলোতে আশেপাশে যতটুকু দেখতে পাচ্ছেন শনাক্ত করতে পারছেন না, কি একটা অসুবিধা। তখন চিন্তা করলেন যে এই ধরনের অসুবিধায় যখন কেউ পড়ে, ডান দিকের রাস্তাটা ব্যবহার করতে হয়। 3 জন মিলেই পরামর্শ করে ঠিক করলেন যে আমরা ডান দিকের রাস্তা ধরব, সোজাও যাব না, বাঁয়েও যাব না, ডান পাশের রাস্তা ধরব। ওনারা ডান পাশের রাস্তা ধরে আগানো শুরু করেছেন। 15 মিনিটের মতো এগিয়েছেন। গাড়ির যে হেডলাইট, ওই হেডলাইটের আলোতে সামনে দেখা গেল যে 2 জন লোক রাস্তার মাঝখানে দাঁড়িয়ে ঝগড়া করছে। একজনের কাঁধে কোদাল বা লাঠি জাতীয় কিছু আছে। তো 2 জন মিলে খুব ঝগড়াঝাটি করছে। তো ওনারা গাড়িটা ওনাদের কাছাকাছি জায়গায় গিয়ে থামিয়ে দেন। গাড়ি যে থামিয়েছেন, গাড়ির সামনে হেডলাইট জ্বলছে, এটা নিয়ে এই 2 জনের কোনো ভ্রুক্ষেপই নেই। ওনারা ঝগড়াঝাটি করেই যাচ্ছেন, গাড়ির হর্ন বাজানো হচ্ছে, তবুও তাদের কোনো ভ্রুক্ষেপ নেই। একটা পর্যায়ে এই 2 জন ঝগড়াঝাটি থামালো, 2 জনই এগিয়ে আসলো। এগিয়ে এসে বলছে, কি ভাই, কি সমস্যা আপনাদের, এত হর্ন বাজাচ্ছেন কেন?
তখন গাড়ির ড্রাইভার বললেন যে ভাই আমরা তো অমুক গ্রামে যাব, রাস্তাটা কি ঠিক আছে? তখন যেই লোকটা এগিয়ে এসেছিল উনি বলছেন হ্যাঁ ঠিকই আছে, যান সামনে যান, এখন মেজাজ মর্জি গরম আছে, আপনাদের সাথে বেশি কথা বলতে পারবো না, ঠিক রাস্তায় আছেন, সোজা চলে যান, সোজা যাওয়ার পরেই আপনারা ওই গ্রামে পৌঁছাতে পারবেন। এর মধ্যে আর একটা লোক উনি আবার ঘুরে এসে, মানে যেই সাইডে ওই মনসুর ভাই ছিল, গাড়ির পেছন সাইডে উনি ছিলেন আর কি, সামনের দিকে কিন্তু মনসুর ভাইয়ের কাজিন ছিলেন, মানে যিনি ঘটনাটা মোবারক ভাইকে বলেছেন। তো মনসুর ভাই যেই পাশের সাথে ছিলেন ওই পাশে এসে বলছেন যে ভাই গাড়ির গ্লাসটা একটু নামান। তো উনি নামিয়েছেন, মানে ইশারা করে বলছেন আর কি, ভিতর থেকে তো একটু কম শোনা গিয়েছে। নামানোর পর বলছে যে ভাই পানি আছে, খুব পানি পিপাসা পেয়েছে। মনসুর ভাইয়ের গাড়িতে কিন্তু ওই পানির বোতল কেনা ছিল, 2 লিটারের কয়েকটা বোতল কেনা ছিল। তখন 1 লিটার মানে একটা বোতল যেটা 2 লিটারের পানি, ওটা তখন উনি ভাঙেন নাই, অর্থাৎ ওইটার ক্যাপটা তখনও খোলেন নাই। এরকম একটা বোতল ওই ব্যক্তির হাতে এগিয়ে দেন। ওই ব্যক্তি কি করলো, ওই বোতলটা এক নিঃশ্বাসে প্রায় অর্ধেক পানি খেয়ে ফেললো। এরপর বোতলটা আবার ফিরিয়ে দিল। ফিরে দেওয়ার পর উনি ওনার মতো করে চলে গেল। তখন এই মনসুর ভাই বললেন যে ড্রাইভার সাহেব আপনি গাড়ির সামনের দিকে আগাতে থাকেন। তো ওনারা গাড়ির সামনের দিকে আগাতে আগাতে মিনিট 10 পার হয়েছে। হঠাৎ করে ওনারা যেটা দেখতে পান, এটা দেখে ওনারা ভীষণ অবাক হয়ে যান। ওনারা দেখতে পেলেন ওনারা আবার সেই 3 রাস্তার মোড়ের উপর এসে দাঁড়িয়েছেন, সেম জায়গা, একদম হুবহু সেটাই। ওনারা তো অবাক, আরে আমরা একই রাস্তায় চলে আসলাম কিভাবে, এখানে তো এরকম কোনো রাস্তা নাই। তখন তো ওনারা বেশ ভয় পেয়ে যান যে ঘটনাটা কি। এরপর আবার ওই ডান সাইডের রাস্তা দিয়ে ঢুকে গেলেন। মিনিট 15 যখন এগিয়েছেন, এরপর দেখেন সেম দৃশ্য, 2টো লোক রাস্তার মাঝখানে দাঁড়িয়ে ঝগড়া করছে। একজনের কাঁধে কোদাল বা লাঠি জাতীয় কিছু একটা আছে আর কি, এরকম কোদালই আছে, আর আরেকটা লাঠি জাতীয় একটা জিনিস দেখা যাচ্ছে। তো এই 2জন ঝগড়াঝাটি করছে। তবে এবার গাড়ি দেখে কি করলো, তারা কিন্তু আর ঝগড়াঝাটি করে যাচ্ছে বিষয়টা এরকম না। গাড়ি দেখেই ওই 2জন গাড়ির দিকে দৌড়ে আসলো। দৌড়ে এসে বলছে যে ও ভাই পানি আছে। এই বলতে বলতে আর একটা লোক ঘুরে এসে আর একটা লোকের মাথায় কি করছে, ঠাস করে লাঠি দিয়ে বাড়ি দিয়ে দিয়েছে। তখন তো এই লোকও আবার ওকে আঘাত করেছে কোদাল দিয়ে। দেখা গেল রক্তারক্তি অবস্থা ওখানে। কি একটা ভয়ঙ্কর ব্যাপার। এই দৃশ্য দেখে ওনারা তো ভয় পেয়ে গেছেন, আরে ওনাদের চোখের সামনে একটা মার্ডার হয়ে যাচ্ছে, পরে কি না কি হয়, কোন পুলিশি ঝামেলায় জড়াই, এ তো বিশাল একটা সমস্যায় লেগে গেছে, এখানে বিশাল একটা সমস্যায় পড়ে গেলাম এই রাত বিরেতে, এখন কি করি। এদিকে কি হলো, এই মারামারি করতে করতে একজন মারামারিতে জিতে গিয়েছে, এমন একটা অবস্থা। ওই যে জিতে গিয়েছে সে আবার হাঁটতে হাঁটতে এসে ওই গাড়ির সামনে বলছে ভাই পানি হবে, পানি তেষ্টা পেয়েছে। এই 3জন তো ভয়ে অস্থির যে আরে হচ্ছেটা কি। তখন দেখা গেল যে ওই যে বোতলটা ছিল, অর্ধেক বোতল তো পানি ছিলই, ওই বোতলটা এগিয়ে দিয়েছেন ওনারা। দেখা গেল যে এই বোতলের পানিটাও ওই ব্যক্তি পুরোপুরি খেয়ে শেষ করে ফেললো। শেষ করে আবার বোতলটা ব্যাক দিয়েছে, খালি বোতলই। বোতলটা আবার মনসুর ভাই গাড়ির ভেতরে রেখে দিলেন। এরপর ওনারা আসলে কি করবেন বুঝতে পারছেন না যে ঘটনাটা কি, হচ্ছেটা কি, আমরা সেম জিনিস কিভাবে দেখলাম। ওনারা তখন বেশ চিন্তায় পড়ে গেলেন। এদিকে হয়েছে কি, ওনারা যে গাড়ি স্টার্ট দিয়ে সামনের দিকে যাবেন, মনে হচ্ছিল গাড়ি স্টার্ট নিচ্ছে না। অনেকক্ষণ চেষ্টা করলেন, স্টার্ট নিচ্ছে না। বুঝতে পারছেন না যে ঘটনাটা কি, গাড়ি কোনো সমস্যা হলো কি না। তো গাড়ি ওনারা একটু চেক করে দেখলেন, বিশেষ করে ড্রাইভার সাহেব চেক করে দেখলেন যে না কোনো সমস্যা নেই, গাড়ি স্টার্ট নিচ্ছে না। এখন কি করবেন। ড্রাইভার সাহেব তখন বললেন যে ভাই মনে হয় আমরা একটা বড় বিপদে পড়ে গেছি, কাজ যেটা করতে হবে তা হচ্ছে গাড়ির সব লাইট টাইট বন্ধ করে দিয়ে গাড়ির ভেতরে বসে আমরা দোয়া দুরুদ পড়তে থাকি, জিকির আজগার করতে থাকি। সেটাতেই অন্য 2জন সম্মতি দিলেন। ওনারা দোয়া দুরুদ পড়ছেন। এর মধ্যে দেখা গেল যে 4-5 জন লোক আসতেছে সামনের দিক থেকে। তো এই 4-5 জন লোক দেখে কিন্তু ওনারা আবার ভয় পাইছেন, না জানি আবার কোন বিপদে পড়ি। তো এই 4-5 জন লোক সামনে আসছেন, আসার পরে বলতেছেন যে
এ ভাই, আপনারা এখানে কি করেন? আপনারা গাড়ি নিয়ে এই জায়গায় কীভাবে আসলেন? তো ওনারা গাড়ির ভিতর থেকেই ওই মাথাটা বের করে বলতেছেন যে আর ভাই বললেন না ভাই, পথ হারাই ফেলছে, এখানে চলে আসি। তখন এই 4-5 জন মুখ চাওয়াচাওয়ি করতেছে যে পথ হারাইছেন ভালো কথা, তা এখানে কিভাবে আসলেন? ওনারা বলতেছে এখানে মানে কি, আমরা তো রাস্তায় আছি, হ্যাঁ রাস্তা ভুল করে চলে আসছি। তখন আর একজন বলছে আরে ধর্মী, আপনারা রাস্তায় কই আসছেন, এটা কি রাস্তা? তখন বলেন যে কী ব্যাপার, রাস্তা না মানে আমরা তো গাড়ি নিয়ে এদিক দিয়ে চলাচল করছি ভাই, 2বার চলাচল করছি। তখন আরেকজন বলছে আরে ভাই নামেন তো গাড়ি থেকে, দেখেন তো এটা রাস্তা কিনা। তো যেই না গাড়ির দরজা খুলে পা রাখছেন, পা রাখার পর দেখেন যে ওনার পায়ের আশেপাশে মনে হচ্ছে ওই ধান গাছ আছে আর কি। ভালো করে তাকিয়ে দেখেন যে ওনারা একটা ক্ষেতের মধ্যে গাড়ি নামাই দিয়েছেন, রাস্তা আরো দূরে। ওই 4-5 জন বলতেছে যে ভাই আমরা তো মসজিদে যাচ্ছি ফজরের নামাজ পড়ার জন্য, আপনারা গাড়ি নিয়ে এই ক্ষেতের মধ্যে কিভাবে আসেন এটা তো বুঝতে পারতেছি না, এটা তো আমাদের কিছুতেই মাথায় আসতেছে না। গাড়ি তো রাস্তায় থাকার কথা, আর গাড়ি চালিয়ে তো এইখানে আসা যায় না, এটা কিভাবে সম্ভব? এদিকে গাড়ির মধ্যে থাকা সবাই বাইরে নেমে তো অবাক হয়ে গেছেন যে ওনারা আসলে একটা ধান ক্ষেতের মধ্যে আছেন, গাড়ি এখানে কিভাবে আসলো, সবাই অবাক। তখন ওনারা বুঝতে পেরেছেন ওনারা তো ভুলোর খপ্পরে পড়ে গেছেন, এই ভুলো পথ ভুলিয়ে ওনাদেরকে এখানে নিয়ে এসেছে। তবে ভাগ্যিস অন্যান্য জমির ফসলের খুব বেশি ক্ষতি হয়নি, এই গাড়িটা এমনভাবে এসেছে মেইন রাস্তা থেকে, অর্থাৎ যেই পথ দিয়ে গাড়ি চলে ওই পথ থেকে তাও মোটামুটি 200 মিটারের মতো ক্ষেতের মধ্যে ঢুকে গেছে। তবে গাড়িটা যে এসেছে ক্ষেতের উপর দিয়ে, ধান ক্ষেতের তেমন কোনো ক্ষতি হয়নি। হ্যাঁ ক্ষতি হয়েছে, চাকা যেদিক দিয়ে গিয়েছে ওই দিকটা তো ক্ষতি হবেই। এরপর যখন দিনের আলো ফোটে অনেক মানুষজন সেখানে আসে, আসার পর সেই গাড়ি অনেক কষ্টে রাস্তায় তোলা হয়, অনেক সময় লেগেছিল ওই গাড়িটা রাস্তায় তুলতে। তারপরে গিয়ে ওনারা বাড়িতে আসছিলেন। এটা কিন্তু খুবই রহস্যময় একটা ব্যাপার হয়ে গেল। তা হচ্ছে যে একই পথে 2বার ঘুরে আসলেন, এটা কিন্তু রহস্যময় ব্যাপার না। রহস্যময় ব্যাপার হচ্ছে যে একই ব্যক্তিদেরকে 2বার দেখলেন, পানি খেলেন, একই লোক 2বার পানি খেলেন, দ্বিতীয়বার এক লোক আর এক লোককে আঘাত করলো। তারপরে দেখা গেল কি যে ওনারা অনেকক্ষণ বসে আছেন, এর মধ্যে কিন্তু রাত বড়জোর 12টা বেজে যাবার কথা, কিন্তু 4-5 ঘন্টা কেটে গিয়ে ফজরে আজান দিয়ে দিয়েছে, এমনটা কিন্তু হবার কথা নয়, সেটাই হয়েছে। তারপর লোকজন আসার পর দেখা গেল ওনারা আছেন ধান ক্ষেতের ভিতরে গাড়ি নিয়ে। এটা চিন্তা করুন প্রিয় লিসেনার্স। আর আরও একটা ব্যাপার তো রয়েই গেছে, তা হচ্ছে ওনারা যখন ওই বোতলটা হাতে নিয়েছেন, মানুষদেরকে বোঝাচ্ছেন যে দেখেন এই যে বোতলের পানি পর্যন্ত খেয়ে গেছে, যেই না বোতলটা বের করেছেন তখন দেখা যাচ্ছে বোতলটা একটু কুচকানো টাইপের। বোতল দেখে ওনারা আরও অবাক হয়েছেন, কেননা অনেক সময় দেখা যায় বোতলের মধ্যে যদি আমরা গরম পানি ঢেলে দিই তখন কি অবস্থা হয়, বোতলটা কিন্তু কুচকে যায় গরম পানির কারণে, যদি পানির গরমটা একটু বেশি হয় আর কি। মনে হচ্ছে যে 5 আঙ্গুল খুবই গরম ছিল, ওই বোতলটা যখন ধরেছে বোতলটা গরমে অনেকটা কুচকে গিয়েছে, আর এই 5 আঙ্গুল দিয়ে যখন বোতল ধরেছে ওই 5 আঙ্গুলের ছাপ ওই বোতলের উপর রয়েছে, মানে ওই আঙ্গুলগুলো এত গরম ছিল যে ওই বোতলের উপরে ওই ছাপ পড়ে গেছে। এটা কিন্তু উপস্থিত অনেকেই দেখেছেন। প্রিয় লিসেনার্স, আপনাদের কাছে কি মনে হতে পারে? এই ভয়ঙ্কর ভুলোর খপ্পরে ওনারা পড়ে গিয়েছিলেন ঠিক আছে, কিন্তু এই যে যেই আরও যে ব্যাপারগুলো, এগুলো খুবই রহস্যময় বলে মনে হয় না? আল্লাহর রহমতে ওনারা বেঁচে গিয়েছিলেন। প্রিয় লিসেনার্স, যারা অ্যাম্বুলেন্স রিলেটেড ঘটনা শুনতে পছন্দ করেন, আবার যারা হসপিটাল রিলেটেড ঘটনা শুনতে পছন্দ করেন, আমার মনে হয় তাদের জন্য এই ঘটনাটি একটি পারফেক্ট কম্বিনেশন হবে। কেন হবে? এই ঘটনার মধ্যে এই 2 জায়গার ভয়ানক বর্ণনাই রয়েছে। চলুন ঘটনায় চলে যাই। ঘটনাটি যখন ঘটে তখন সময়টা ছিল 2012। এই যে হাফিজউদ্দিন, মানে যিনি ওস্তাদ, উনি তখন সবে অ্যাম্বুলেন্স চালানো শুরু করেছেন। উনি যখন দেখলেন যে ওনার আশেপাশে যারা অ্যাম্বুলেন্স চালক রয়েছেন তারা বেশ ভালোই উপার্জন করেন, পরিশ্রম কম উপার্জন বেশি, এই কারণে উনি একটি মাইক্রোবাসকে
অ্যাম্বুলেন্সে রূপান্তরিত করেন। এখন যেরকম অনেক দুর্দান্ত সমস্ত অ্যাম্বুলেন্সগুলো দেখা যায়, যেগুলো অ্যাম্বুলেন্সের জন্যই তৈরি করা হয়েছে, তো ওই সময় কিন্তু বিশেষ করে 2012 সালে এগুলোও ছিল, তবে এত ব্যাপক আকারে ছিল না। তখন এই সমস্ত উন্নত মানের অ্যাম্বুলেন্সগুলো আসছে কেবল। অধিকাংশ ক্ষেত্রে বা এখন এটা দেখা যায় যে বড় বড় মাইক্রোবাসগুলোকে বা ছোট মাইক্রোবাসগুলোকে অ্যাম্বুলেন্সে রূপান্তরিত করা হয়। ওনার মাইক্রোবাসটা মূলত অ্যাম্বুলেন্সে রূপান্তরিত করা হয়েছিল। প্রথমে যাত্রী টানতো, পরবর্তীতে এটাকে অ্যাম্বুলেন্সে রূপান্তরিত করা হয়। তো মূলত উনি ঢাকা মেডিকেলের সামনেই ট্রিপ মারার জন্য অপেক্ষা করতেন, যেটা এখনো দেখা যায়। ঢাকা মেডিকেলের সামনে অসংখ্য অ্যাম্বুলেন্সগুলো দাঁড়ানো দেখা যায়। উনিও এরকমটাই করতেন, তবে কখনো যে টুকটাক ঘটনা ঘটতো না তার সাথে, বিষয়টা এরকম না, ঘটতো, তবে এগুলোকে উনি পাত্তা দিতেন না। রাত 10টার কাছাকাছি হঠাৎ করে ওনার পরিচিত এক ওয়ার্ড বয় ওনাকে ফোন করেন। তো উনি জরুরি বিভাগ যেটা সেখানে যান, সেই ওয়ার্ড বয় বের হয়ে আসেন, এসে বলেন যে ভাই, আপনি তো পরিচিত লোক, আপনাকে একটা ট্রিপ দিতে চাই। এটা পাবনার সাথিয়া উপজেলার একটা গ্রামে যাবে। তখন উনি জানতে পারলেন যে এটা মূলত সুস্থ রোগী নয়, বরং এই রোগীটা মারা গিয়েছে, মানে লাশ নিয়ে যেতে হবে। ওই ওয়ার্ড বয় লাশের সাথে থাকা বা সাথে আসা ওই ব্যক্তির ছোট ভাই, মানে ওই লাশ যার, তার ছোট ভাইয়ের সাথে পরিচয় করিয়ে দেন। তো তার সাথে কথাবার্তা হয়। ওয়ার্ড বয় কিন্তু ওই হাফেজউদ্দিন ওস্তাদকে বারবার বলে দিয়েছিলেন যে ওস্তাদ, একটা বিষয় সাবধান, আপনি আল্লাহর নাম নিতে নিতে গাড়ি চালাবেন, আর খুব জরুরি প্রয়োজন ছাড়া কোথাও থামবেন না, আর ঠিকঠাক মতো যাবেন, ফেরার পরে আমাকে এবার জানাবেন যে ঠিকঠাক মতো ফেরত আসছেন, নাহলে আমি একটু চিন্তায় থাকব। তখন এই হাফেজউদ্দিন যিনি ওস্তাদ, উনি বললেন যে আরে মিয়া, কি বলো, এই লাশ টানার কাজ তো একদম যে নতুন করতেছি তা তো না, এর মধ্যে তো বছরখানেক পার হয়ে গেছে, আর টুকটাক ঘটনা তো ঘটেই রে ভাই। এগুলো নিয়ে এত উদ্বিগ্ন হলে, এত ভয় পেলে তো এই অ্যাম্বুলেন্স চালানো যাবে না। এগুলা জেনে বুঝেই অ্যাম্বুলেন্স চালাতে নামছি, আর এ সমস্ত ঘটনা ঘটে তা আমি জানি। এখন দ্রুত লাশটার যে সমস্ত ফর্মালিটিস আছে শেষ করে বুঝাই দাও, চলে যাই। যেহেতু সাথিয়া যাইতে হবে, পথ তো একদম কাছে না, যমুনা সেতু পার হয়ে যেতে হবে। অল্প সময়ের মধ্যেই মোটামুটি লাশের যে ফর্মালিটিসগুলো ছিল হসপিটাল কর্তৃপক্ষ সেটা সম্পূর্ণ করে লাশটা বুঝিয়ে দেন। এরপর ওয়ার্ড বয় সহযোগিতাতেই ওই লাশের সাথে আসা তার ছোট ভাই, তারপর ওয়ার্ড বয়, তারা ধরে অ্যাম্বুলেন্সে লাশটি তুলে দেন। অন্য কোনো আত্মীয় স্বজন ছিল না, শুধু ওই লাশের সাথে থাকা ওই ছোট ভাই তিনি ছিলেন। তিনিও কিন্তু ড্রাইভার সাহেবকে বারবার বলে দিয়েছিলেন যে ভাই, আপনি কিন্তু খুব জরুরি প্রয়োজন ছাড়া, জরুরি প্রয়োজন বলতে ওয়াশরুমে যাওয়ার দরকার হয়েছে, ক্ষুধা লেগেছে, এই সমস্ত কারণে গাড়ি থামানো যাবে, তবে সেটা মানুষজনবিহীন কোনো জায়গায় না, আর আমি না বলা পর্যন্ত কোথাও কোনো গাড়ি থামাবেন না। হাফেজউদ্দিন যিনি, উনিও সম্মতি দিলেন, ঠিক আছে ভাই চলেন। লাশটা পিছনে রাখা হয়েছে, আর তার পাশেই ছোট ভাই বসে আছে। ওনার কাছে ছোট একটা কোরআন শরীফ ছিল, উনি সেটা পড়ছিলেন, বিভিন্ন দোয়া দরুদ পড়ছিলেন, গুনগুন করেই উনি পড়ছিলেন। তো এভাবেই চলছে। এছাড়া কিন্তু গাড়িতে অন্য কোনো লোক ছিল না, মানে ওনার যে হেল্পার থাকবেন বিষয়টা এরকম ছিল না আর কি। উনি একাই তখন ছিলেন, হাফেজউদ্দিন আর লাশ, আর লাশের সাথে আসা সেই ছোট ভাই। তো গাড়ি ঠিকঠাক মতোই ঢাকার যে এরিয়াটা এটা পার করে, সাভার এরিয়া পার করে, গাজীপুর এরিয়া পার করে, টাঙ্গাইল পার হয়ে যখন যমুনা সেতুতে উঠবে বা উঠে গেছে, তখন থেকেই মূলত সমস্যাটার সূত্রপাত হয়। হঠাৎ করেই এই হাফেজউদ্দিন ওস্তাদ উনি ওনার গাড়ির লুকিং গ্লাসে একটা দৃশ্য দেখতে পান। গাড়ি কিন্তু তখন যমুনা সেতুর উপর দিয়ে চলছে, আশেপাশে কিন্তু অনেক গাড়িও আছে, এরই মধ্যে একটা ট্রেনও পার হয়ে গেল, এটা উনি দেখলেন। উনি খেয়াল করলেন যে গাড়ির একদম পেছন সাইডে মনে হচ্ছে যে সোনালী রঙের টাইপের কোন একটা কাপড় উঠছে।
যদি পেছন দিকে কোনো কাপড় বাঁধা থাকে এবং গাড়ি চলতে থাকে, তখন কাপড়গুলো যেভাবে উঠতে থাকে ঠিক ওই রকম। অনেক সময় দেখা যায় লাশের গাড়ির সাথে একটা লাল কাপড় বাঁধা থাকে, যাতে করে পেছনে থাকা কোনো গাড়ি বুঝতে পারে যে এটা লাশের গাড়ি। আবার লাশের গাড়িগুলো সাধারণত দেখা যায় যে ট্রাফিক পুলিশ সাধারণত ছেড়ে দেয়, দ্রুত ছেড়ে দেয়, এটা বোঝানোর জন্যই মূলত লাল কাপড় বেঁধে দেওয়া হয়। কিন্তু ওনাদের গাড়িতে কোনো লাল কাপড় বাঁধা না থাকলেও পেছনে কেন এই কাপড়টা চলে আসলো, ঘটনাটা কি? প্রথমে এই হাফিজউদ্দিন ওস্তাদ উনি চিন্তা করলেন যে আমার গাড়ির মধ্যে কি এই টাইপের কোনো কাপড় ছিল না, তো এরকম তো কোনো কাপড় ছিল না। তাহলে উনি লুকিং গ্লাসে কেন ওই কাপড় উঠতে দেখছেন? উনি আবার ওই যে পেছনে থাকা ছোট ভাইকে বললেন যে ভাই, আমি তো দেখছি লুকিং গ্লাসে যে পেছনে একটা কাপড় উঠছে, দেখেন তো ঠিকঠাক আছে কিনা, পেছনে আসলে কোনো কাপড় উঠছে কিনা। তখন ওই ছোট ভাই কোরআন শরীফ পড়া থামিয়ে উনি আবার উকি দিয়ে দেখার চেষ্টা করলেন। তো উনি বললেন যে না তো ভাই, কোনো কাপড় তো উঠছে না, আপনি যেহেতু লুকিং গ্লাস এটা দেখতে পাচ্ছেন, সুতরাং আপনি এই দিকে তাকায়েন না, এদিকে খেয়াল করেন না, আপনি সোজা গাড়ি চালিয়ে যান। তো উনি এই কথা মেনে নিলেন, সোজা গাড়ি চালানো শুরু করলেন। যথারীতি অল্প সময়ের মধ্যেই যমুনা সেতু পার হয়ে গেলেন। যমুনা সেতু পার হওয়ার পর বিভিন্ন হাইওয়ে যে রেস্টুরেন্টগুলো সেগুলো কিন্তু রয়েছে। তখন এমন একটা রেস্টুরেন্টে ওনারা গাড়ি থামালেন। গাড়ি থামানোর পর হালকা নাস্তা সেরে নিলেন, ওয়াশরুমে গেলেন, হাত মুখ ধুয়ে নিলেন, অজু করে নিলেন সবাই। এরপর আবার গাড়ি চালানো শুরু করলেন। তো যখন গাড়ি চালানো শুরু করেছেন, তখন এই যে ড্রাইভার সাহেব উনি বলছেন যে এদিক দিয়ে একটা শর্টকাট রাস্তা আছে সাথিয়া যাওয়ার জন্য, বনপাড়া হয়ে যেতে হবে। তখন কোনোভাবেই এই যে লাশের যে ছোট ভাই সে রাজি হচ্ছে না, বলছে না ভাই, ওইদিকে যাওয়া যাবে না, সমস্যা আছে, আপনি বুঝতে পারছেন না, আমি এত কিছু বলতে আপনাকে এখন পারবো না, আপনি ওই পথ দিয়ে যায়েন না, আমি যেই পথ দিয়ে যেতে বলি সেটা দিয়ে আপনি যান। এখন ড্রাইভার সাহেব বলছে যে ওইটা তো আরো তাড়াতাড়ি যাওয়া যাবে, যেহেতু আপনি বিভিন্ন সমস্যার কথা বলছেন, তাহলে তো এই পথ দিয়ে গেলেই সুবিধা হয়। কিন্তু না, ওই ছোট ভাই কোনোভাবেই সেটা মেনে নিচ্ছেন না, বলছে না ভাই, ওই পথে আরো বিপদ হতে পারে, আপনি ওই দিক দিয়ে যাবেনই না, আমি যে দিক দিয়ে যেতে বলি ওই দিক দিয়ে যান। তখন কি আর করা, ছোট ভাইয়ের কথাই মেনে নিয়ে ড্রাইভার সাহেব হাফিজউদ্দিন উনি সেই পথেই গাড়ি চালাতে শুরু করেন। মূলত ড্রাইভার সাহেব যেই জায়গাটাতে যেতে চেয়েছিলেন, মানে যেই রাস্তা দিয়ে, সেটা হলো হাটিকুমড়া থেকে বনপাড়া ওঠা যায় শর্টকাট একটা রাস্তা। কিন্তু ওই লাশের ছোট ভাইয়ের আপত্তিতে উনি আর ওই দিক দিয়ে যান নাই, যেহেতু গাড়ি ভাড়া করছেন ওনারা, ওনাদের কথাই শুনতে হবে, এরকম একটা বাধ্যবাধকতা তো রয়েছেই। এই কারণে ওনারা চলন বিলের সাইড দিয়ে যাওয়া শুরু করলেন। তো যখন যাচ্ছিলেন হঠাৎ একটা নির্জন জায়গায় চলে আসলেন। নির্জন জায়গা বলতে দিনের বেলা ওই দিক দিয়ে গাড়ি ঘোড়া চলাচল করে, বিশেষ করে রাতের বেলাও যে চলে না তা না, তবে রাতের বেলা নাইট কোচগুলো চলাচল করে। হঠাৎ করেই আকাশে মনে হলো বিজলি চমকে উঠল। বিজলি চমকে উঠতেই পারে, সময়টা এরকম মে মাস ছিল, মে মাসের মাঝামাঝি এরকম একটা সময় আর কি, 2012 সালের। তখন তো আকাশে মেঘ থাকা বা বৃষ্টি থাকা অনেকটাই স্বাভাবিক আর কি। তো এই চিন্তা করে বিষয়টাকে ওনারা অস্বাভাবিকভাবে নেন নাই। কিন্তু এরপর যেটা ঘটা শুরু করে, এটাতে ড্রাইভার সাহেব এবং ভেতরে থাকা লাশের ছোট ভাই খুব চমকে যান। হঠাৎ করে কি হয়, এই মাইক্রোবাস তথা অ্যাম্বুলেন্সের সামনে যে কাঁচ রয়েছে, এই কাঁচের উপর ধপাস করে এসে একটা কাক পড়ে। তবে দেখে মনে হচ্ছিল কাকটা মৃত। কাকটাকে কিভাবে সরানো যায়? তখন গাড়ির সামনে কিন্তু আমরা দুটো স্টিক দেখতে পাই। বৃষ্টি হলে এই স্টিকটা একবার এপাশে যায়, একবার ওপাশে যায়, এটা একটা বিশেষ নাম রয়েছে। তো ওইটা দিয়ে ওই কাকটাকে উনি সরাতে সক্ষম হয়েছিলেন। যদিও বা ওই জিনিসটা তো খুব হালকা, আর কাকের বডি তো ভারী, তারপরও এটা সম্ভব হয়েছিল আল্লাহর রহমতে। সমস্যা দেখা দিল প্রথম কাকটা সরানোর পর আর একটা কাক এসে গাড়ির কাঁচের উপর ধপাস করে পড়ল। এটাও মৃত কাক, নড়াচড়া করছে না। এবারও উনি চেষ্টা করলেন সেটাকে সরিয়ে দেওয়ার,
সেটাকে সরানোর আগেই আবার আরেকটা কাক এসে পড়লো। মনে হচ্ছে কেউ মৃত কাকগুলোকে ছুঁড়ে ছুঁড়ে গাড়ির কাচের উপর ফেলছে, আর যে ফেলছে সে গাড়ির থেকেও দ্রুত গতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু সামনের দিকে এগোলেও তার মুখমণ্ডল বা বডিটা মনে হচ্ছে যে গাড়ির দিকে ঘোরানো, অর্থাৎ পিঠটা পেছন দিকে। ওই অবস্থায় হাতে মনে হচ্ছে কাক নিয়ে নিয়ে গাড়ির সামনের কাচের উপর ছুঁড়ে মারছে, কিন্তু কে মারছে এটা দেখা যাচ্ছে না, তবে কেউ একজন মারছে এটা স্পষ্ট। এভাবে একটা না দুটা না, প্রায় 20 থেকে 25টি মৃত কাক এসে গাড়ির কাচের উপর পড়েছে, আর এত জোরে জোরে রানিং গ্লাসের উপরে এই ভারী জিনিস পড়ার কারণে গ্লাসে ফাটল দেখা দেয়। তবে ফাটল দেখা দিলেও কাচ ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায় নাই, গাড়ি চালানো যাচ্ছিল। তো এরকম করতে করতেই ওনারা দাসুরিয়া মোড়ের কাছে চলে আসেন, আর ভেতর থেকে কিন্তু সেই ছোট ভাই বারবার বলছেন, উনি কোরআন তেলাওয়াত বাড়িয়ে দেন আর মাঝে মাঝে বলছেন, ভাই খবরদার গাড়ি কিন্তু থামায়েন না, গাড়ি থামালে আপনিও শেষ আমিও শেষ, সব শেষ, এখানেই আমাদের লাশ হয়ে যেতে হবে। তো উনি গাড়ি থামাচ্ছেন না। এক পর্যায়ে দাসুরিয়া মোড়ে আসার পর ওখান থেকে একটা শর্টকাট রাস্তা রয়েছে, তখন ওই ছোট ভাই বলেন যে এখন আমরা এই শর্টকাট রাস্তায় যাব। তবে এবারে উনি গাড়ি থামাতে বলেন, ওই ছোট ভাই থামানোর পর উনি গাড়ি থেকে নামেন, গাড়িতে বিভিন্ন দোয়া দুরুদ করে ফু দেন। এই ড্রাইভার সাহেব মানে এই হাফিজউদ্দিন সাহেব তার শরীরে ফু দেন, নিজের শরীরেও উনি ফু দেন, এরপর আবার গাড়িতে ওঠেন, এবার আল্লাহর নামে গাড়ি চালান। আর ইতোমধ্যে কি হয়েছে যে এই সমস্যা যেহেতু শুরু হয়েছে, ওনার যে আত্মীয় স্বজন ছিল এই লাশের সাথে আসা যে ছোট ভাই, তাদের যে আত্মীয় স্বজন ছিল তাদেরকে মোবাইল ফোনে কল করে এগিয়ে আসতে বলেছেন। তাদের তো বাইক আছে, যার যার বাইক আছে, এরকম 5-6টা বাইক নিয়ে এগিয়ে আসতে বলেছেন। কোন পথ দিয়ে আসবেন সেটাও বলে দিয়েছেন, যে পথ দিয়ে এখন গাড়িটা এগিয়ে যাবে সেই পথে তাদেরকে আসতে বলা হয়েছে। তো এরপর গাড়ি চলা শুরু করে, চলতে চলতে এমন একটা জায়গায় গাড়ি চলে আসে যে এই রাস্তাটা একদম বরাবর চলে গেছে, মানে সোজা চলে গেছে, রাস্তার দুই ধারে অনেক ধানি জমি রয়েছে, ওই দিক দিয়ে গাড়ি চলা শুরু করেছে। এখন নাকি এই রাস্তার অনেক উন্নতি হয়েছে, তবে 2012 সালে কিন্তু এতটা উন্নত ছিল না সেখানে। গাড়ি চলছে চলছে, হঠাৎ করে এই হাফিজউদ্দিন সাহেব একটা দৃশ্য দেখতে পান। এই একই দৃশ্য কিন্তু ওই লাশের সাথে থাকা ছোট ভাই দেখতে পেয়েছেন। দেখা যায় যে একজন বৃদ্ধ আর একজন বৃদ্ধা আস্তে আস্তে খুব স্লো হেঁটে হেঁটে রাস্তা পার হচ্ছে। দূর থেকে গাড়ির আলোতে এই দুইজনকে দেখতে পেয়ে গাড়ির স্পিডটা স্লো করে দিয়েছেন। তখন এই যে ছোট ভাই বলছেন যে ভাই গাড়ি চালান, গাড়ি চালান, গাড়ি থামাবেন না, এগুলোর গায়ের উপর দিয়ে চালিয়ে দেন। তখন এই হাফিজউদ্দিন সাহেব বলছেন, কি রে ভাই, কি কথা বলেন এগুলা, এই দুইজন বৃদ্ধ লোকের উপর দিয়ে আমি গাড়ি চালাই দেব, এটা তো হয় না। তখন ওই ছোট ভাই বলছেন যে না ভাই, আপনি যেটা দেখছেন সেটা ঠিক না, এরা বৃদ্ধ নয়, এরা আমাদেরকে মারার জন্য আসছে, চালান চালান। এখন হয় কি যে হাফিজউদ্দিন সাহেব উনি এই বিষয়টা মেনে নিতে পারছিলেন না, যেটা কিভাবে সম্ভব, এতক্ষণ যেটা হচ্ছিল, কিন্তু আমি কিভাবে জলজান্ত দুটো মানুষের গায়ের উপর দিয়ে গাড়ি উঠাই দিই, আর এরপরে এখানে হই হট্টগোল বেঁধে যাবে, তখন তো পাবলিকে এসে গণপিটুনি দিয়ে মেরে ফেলবে, সব শেষ। উনি যেটা করেছেন সেটা হচ্ছে গাড়ির স্পিড কমিয়ে দিয়েছেন, কমাতে কমাতে একটা পর্যায়ে এসে উনি গাড়ি সম্পূর্ণরূপে বন্ধ করে দেন বলতে গাড়িটা দাঁড় করিয়ে ফেলেন। তখন কিন্তু ওই বৃদ্ধ বৃদ্ধা রাস্তার মাঝখানটা পার করে ফেরে একটু এগিয়েছেন, মানে একদম রাস্তার মিডিলে এটাও বলা যাবে না, বাম পাশ থেকে ডান পাশে আসছিল, মিডিল পার হয়ে আরো একটু ডান পাশের দিকে চলে গিয়েছেন। আর তখন এই দুইজন থেমে যায়, রাস্তার পার হয় না। তখন গাড়ির দিকে ঘুরে এই দুইজন একসাথেই হেসে দেয়, একজন পুরুষ একজন মহিলা বৃদ্ধ। আর যখন হেসে দিয়েছে তখন আরো একটা দৃশ্য এই হাফিজউদ্দিন সাহেব এবং ওই ছোট ভাইও দেখতে পায়। তারা দেখতে পায় যে এই দুইজনের মুখে কোনো দাঁত নেই, আর যখন হেসে দিয়েছে মুখমণ্ডলটা স্বাভাবিকের তুলনায় বেশ বড়ই। আর যেহেতু গাড়ির সামনের লাইটগুলো জ্বলছিল, কেউ যদি মুখটা বড় করে হেসে দেয় তাহলে কিন্তু মুখের মধ্যে জিহবা এটা তো দেখা যাবে, কিন্তু না,
মনে হচ্ছিল তাদের মুখের মধ্যে দাঁত তো নাই, আর মুখের মধ্যে গভীর নিকষ কালো অন্ধকার। হেসে দেওয়ার পরপরই তারা মনে হলো খুব দ্রুত রাস্তার ডান পাশ দিয়ে নেমে মাঠের মধ্যে চলে গিয়ে ভ্যানিশ হয়ে গেল। তখন ওই ছোট ভাই বলছে যে ভাই আপনাকে বললাম যে গাড়ি থামায়েন না, তারপর আপনি গাড়ি থামাইলেন, এখন দ্রুত গাড়ি চালান। তখন হাফিজউদ্দিন সাহেব যখন গাড়ি স্টার্ট আবার দেবেন, ইতোমধ্যে কি হয়েছে, স্টার্ট যে কখন বন্ধ হয়ে গেছে এটা কিন্তু হাফিজউদ্দিন সাহেব বুঝতে পারেন নাই। অথচ সামনের লাইট জ্বলছে, কিন্তু সামনে দুটো লাইট জ্বলছে, কিন্তু স্টার্ট বন্ধ হয়ে গেছে। উনি আবার গাড়ি স্টার্ট দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু গাড়ি আর স্টার্ট নেয় না। উনি বারবার চেষ্টা করছেন, দেখলেন ফুয়েল ঠিক আছে কিনা, মোবিল ঠিক আছে কিনা, অন্য কোনো সমস্যা হয়েছে কিনা। উনি গাড়ি থেকে নেমেও চেষ্টা করেছেন, কিন্তু দেখলেন সব ঠিক আছে, কিন্তু গাড়ি স্টার্ট নিচ্ছে না। এদিকে সেই ছোট ভাই আরো বেশি করে দোয়া দুরুদ পড়া শুরু করে দেন, চিৎকার করে দোয়া দুরুদ পড়া শুরু করে দেন। একটা পর্যায়ে এসে গাড়ি স্টার্ট নেয়, গাড়ি চলতে থাকে। এদিকে মাঝে মাঝেই সেই ছোট ভাই ফোন করে জানছিলেন যে ওই বাইকে যারা আছেন, যারা আসছেন, তারা কত দূর আছেন। বিশেষ করে ওই বাইকের পেছন দিকে যারা বসে আছে তাদের নাম্বারে ফোন দিয়েছে, কারণ যিনি গাড়ি চালাচ্ছেন উনি তার ফোন রিসিভ করতে পারবেন না। তো দেখা যাচ্ছে যে তারা একটু আগে বের হয়েছে, খুব যে বেশিটা পথ আগাতে পেরেছে বিষয়টা এরকমও না, কারণ তাদেরকেও তো বাড়ি থেকে বের হয়ে আসতে হবে। আর হঠাৎ করে ফোন দিয়েছে, সবার তো বাইক রেডিও না, আর একা কাউকে আসতে নিষেধ করেছেন, 4-5টা বাইক বা 5-6টা বাইক নিয়ে আসতে বলেছেন। এই জন্য তারা তো ওইভাবে ম্যানেজ করে বের হবে, একটু সময়ের ব্যাপার, এটা তো বোঝাই যায়। তো গাড়ি চলা শুরু করেছে আবার আল্লাহর রহমতে। তবে এবার আরো একটা সমস্যা দেখা দেয়। এবার হাফিজউদ্দিন সাহেব এবং এই যে লাশের সাথে থাকা ছোট ভাই, এরা দুইজনই ফিল করছে গাড়ি মনে হচ্ছে যে চলন্ত অবস্থায় 2-3 হাত উপরে উঠে যাচ্ছে, আবার ধরাম করে পড়ছে, আবার কিছুটা পথ এগিয়ে যাওয়ার পর 2-3 হাত উপরে উঠে যাচ্ছে, আবার ধরাম করে পড়ছে। এইরকম অবস্থা হচ্ছে, মানে শূন্যে উঠে যাচ্ছে আবার পড়ছে। এই দৃশ্য চলতে চলতেই আরো একটা ভয়ঙ্কর ঘটনা ঘটতে থাকে। সেটা হচ্ছে হঠাৎ করেই দেখা যায় ওই যে একটু আগে যেই দুই বৃদ্ধ, একজন বৃদ্ধা রাস্তা পার হলো, হাফিজউদ্দিন সাহেব দেখছে এই দুইজন শূন্যে ভেসে ভেসে কোত্থেকে এসে যেন গাড়ির দুই পাশে এসে পড়েছে। মানে একজন গাড়ির এই পাশে আর একজন গাড়ির ওই পাশে এসে টিকটিকির মতো এসে গাড়ি ধরে ফেলেছে, এবং মনে হচ্ছে এরা গাড়ির দুই পাশ ভেঙে ভেতরে ঢুকবে। বেশ কিছুক্ষণ চেষ্টা করলো, পারলো না। যখন উনি লুকিং গ্লাসে দেখতে পেলেন এরা টিকটিকির মতো বেয়ে বেয়ে গাড়ির পেছনে চলে আসছে। পেছনের যে ডালাটা থাকে আর কি, এই ডালাটা তারা খোলার চেষ্টা করছে। মূলত প্রথমে মাইক্রোবাসের এক পাশে একটা দরজা ছিল, সেটা খোলার চেষ্টা করেছে, আর ওই পাশটাতে দরজা ছিল না, এই জন্য সে খুলতে পারেনি। কিন্তু পেছন দিকে আর একটা ডালা থাকে যেটা খোলা যায়, বিশেষ করে অ্যাম্বুলেন্স গুলোতে এটা থাকে, অন্য গাড়িতেও থাকে। তখন এই জিনিসটা খুলতে তারা সক্ষম হয়। যখন এটা খুলেছে, খোলার সাথে সাথে এই দুইটা অবয়ব হিট হিট করে গাড়ির ভিতরে ঢুকে পড়েছে। আর তখনই এই যে লাশের সাথে থাকা ছোট ভাই, সে প্রচন্ড জোরে এক চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে পড়ে যায়। এরপর তার কিছু মনে নাই। আর এমত অবস্থায় উনি দ্রুত গাড়ি হার্ড ব্রেক করে গাড়ির থেকে নেমে দিয়েছেন এক দৌড়। হঠাৎ করেই ওনার মাথায় প্রচন্ড এক আঘাত লাগে, কোনো ভারী কোনো কিছুর সাথে উনি ধাক্কা খেয়েছেন বলে মনে হয়। এরপরে ওনার আর কোনো সেন্স নাই। ওনার যখন সেন্স ফেরত আসে, তখন উনি দেখতে পান উনি একটি বাড়িতে শুয়ে আছেন, আর ওনার পাশে সেই ছোট ভাইটাও রয়েছে, ওই লাশের সাথে আসা যে ছোট ভাই সেও রয়েছে, আশেপাশে অনেক লোকই রয়েছে। তখন উনি জিজ্ঞেস করেছেন যে আমি কিভাবে এখানে আসলাম। তখন ওই ছোট ভাই প্রথমে একটু রাগান্বিত কণ্ঠেই বলেন যে ভাই, আপনাকে কতবার করে বললাম আপনি গাড়ি থামায়েন না, আপনি ওখানে থামানোর কারণেই যে বিপদে আমরা পড়েছি, এই বিপদটা একটা অপূরণীয় ক্ষতি করেছে, আর আমাদের জীবন যে চলে যায় নাই, আল্লাহর কাছে এটাই শুকরিয়া। এরপর ওই ছোট ভাই বলতে থাকেন যে ওই ঘটনার পর যখন সেন্সলেস হয়ে ওনারা পড়ে গেছেন, বিশেষ করে একজন তো মাথায় আঘাত লেগে সেন্সলেস হয়ে গেছে, তার আগেই তো ছোট ভাই সেন্সলেস হয়ে গেছে। আবার হয়েছে কি, ওই যে বাইক নিয়ে যারা আসছিল, তারা যখন ওই পথ দিয়ে আগাতে আগাতে এসেছে, তখন দেখে যে দূরে একটা মাইক্রোবাস দেখা যাচ্ছে, কিন্তু মাইক্রোবাসের আগানোর কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।
তখন ওনারা এগিয়ে যখন মাইক্রোবাসের কাছে আসছেন, দেখেন যে মাইক্রোবাসের ভেতরে ওই ছোট ভাই অজ্ঞান হয়ে পড়ে আছে। তখন তাকে জ্ঞান ফেরানো হয় পানির ছিটা টিটা দিয়ে। ওই গাড়ির ভিতরে পানি ছিল, সেই পানির ছিটা দেওয়া হয়। এরপর ড্রাইভার সাহেবকে খোঁজা হয়। ড্রাইভার সাহেব কাছাকাছি ছিলেন, মূলত উনি ওই পা ফসকে পড়ে গিয়েছিলেন। পড়ে যাওয়ার পর ওই মাটিতে থাকা কোনো একটা ভারী জিনিসের সাথে ওনার মাথায় ধাক্কা লাগে। মূলত উনি দাঁড়ানো অবস্থায় ধাক্কা লেগেছে, বিষয়টা এরকম না। তো ওখান থেকে তাকে উদ্ধার করা হয়, মাথায় বেশ আঘাত পেয়েছিলেন। আর গাড়ির মধ্যে কোনো লাশ ছিল না। এখন লাশ নাই, লাশ কোথায় গেল? ওনারা তন্ন তন্ন করে খুঁজতে থাকেন লাশ কোথায় গেল। এদিকে হয় কি, যারা আসছেন বাইক নিয়ে এদের মধ্যে একজন আবার গাড়ি চালাতে জানতেন। ড্রাইভার সাহেবকে গাড়িতে তোলা হয়, ছোট ভাইকেও তোলা হয়। তখন ওনারা গাড়ি আস্তে আস্তে আগাচ্ছেন এবং খোঁজার চেষ্টা করছেন কোথায় এই লাশটা নিয়ে যেতে পারে, লক্ষণ খুঁজছেন। মোটামুটি ওনারা 7 থেকে 8 কিলোমিটার খুব স্লো গাড়ি চালিয়েছেন। আর ওই যে বাইক নিয়ে যারা আসছেন ওনারাও তো পেছন পেছন আসছেন, চিন্তা করছেন কোথায় যেতে পারে, কোথায় যেতে পারে। 7-8 কিলোমিটার দূরে একটা জায়গায় দূর থেকে মনে হয়, কারণ ওনারা আবার ওই বাইক জায়গায় জায়গায় থামিয়ে বাইকের যে হেডলাইট রয়েছে, এই হেডলাইটের আলোটা ওই বাইকের সামনের যেই হ্যান্ডেলটা রয়েছে এটা ঘুরিয়ে ঘুরিয়ে ধান ক্ষেত, আশেপাশে তো অনেক ধান ক্ষেত রয়েছে, সেখানে দেখার চেষ্টা করছেন। একটা জায়গায় মনে হলো, একটা জায়গায় ধান ক্ষেত বেশ এলোমেলো। তো ওই জায়গাতে ওনারা অনুসন্ধানের জন্য নেমে পড়েন। ওখানে গিয়েই লাশটা পাওয়া যায়। আর লাশটা যখন পাওয়া যায়, লাশের শরীরে কোনো কাপড় চোপড় ছিল না, তবে লাশের বুকের উপর বেশ বড় একটা গর্ত দেখা যাচ্ছিল। আর লাশের চোখ দুটো উপড়ানো ছিল। ওই অবস্থাতেই লাশ দুটো মানে লাশটা তোলা হয়, তারপরে বাড়িতে ফেরত আনা হয়, দ্রুত দাফন কাফন করা হয়। তবে যারা গোসল করাচ্ছিলেন তারা বলেছেন এই লাশের মধ্যে হৃৎপিণ্ডটা নাই, আর চোখ দুটোও নেই। লাশ দাফন কাফন করা হয়। আর এরপরে মূলত ওই যে ওনার জ্ঞান ট্যান ফিরেছে, তখন উনি বলেন যে আসলে ঘটনাটা কি। তখন ওই বাড়ির লোকজন, বিশেষ করে ছোট ভাই বলেন যে এই যে ব্যক্তি, ওনার ডাক নাম হচ্ছে শফিক। স্থানীয়ভাবে উনি শফিক ভিপি নামে পরিচিত ছিলেন। ভিপি বলতে যে ভাইস প্রেসিডেন্ট আর কি। তবে উনি কি কোনো কলেজের ভিপি ছিলেন না কি ছিলেন, কেন তাকে ভিপি বলা হয়, এই বিষয়ে অবশ্য এই যে যিনি ঘটনা রবি ভাইকে দিয়েছেন, লিমন ভাই, উনি বলতে পারেন নাই। তবে লোকালি তিনি শফিক ভিপি নামেই পরিচিত। তো এই যে শফিক ভিপি যিনি, উনি একজন কবিরাজের সহযোগী ছিলেন। এই কবিরাজ ওনার মৃত্যুর 17 থেকে 18 দিন আগে রহস্যজনকভাবে মৃত্যুবরণ করে তার বাড়িতে। তবে জানা যায় যে উনি কোনো এক সাধনা করতে গিয়ে বিপদে পড়ে মারা গিয়েছিলেন। কোনো প্যারানরমাল এন্টিটি তাকে নৃশংসভাবে হত্যা করেছে। মূলত এর পরেই এই শফিক ভিপি উনি খুব আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন। নিজের ঘরে নিরিবিলিভাবে উনি থাকতে পছন্দ করা শুরু করেন, মানুষ থেকে কম মেশা শুরু করেন আর কি, মানুষের সাথে খুব আতঙ্কগ্রস্ত হয়ে উনি পড়েন আর কি। আর কবিরাজ যে সমস্ত অপকর্মগুলো করত, উনি তার অন্যতম সহযোগী ছিলেন আর কি। উনি কাজগুলো এগিয়ে দিতেন। এখন ওনার উপর তো বিপদ আসতে পারে, এই জন্য উনি খুব নিরিবিলি জীবনযাপন করা শুরু করেন। এর মধ্যে একদিন রাতের বেলা এক চিৎকার শুনে এই শফিক ভিপির ছোট ভাই, মানে এই যে লাশের সাথে আসা যে ছোট ভাই, উনি দরজা ভেঙে তার ভাইয়ের ঘরে ঢুকে দেখেন এক বিভৎস দৃশ্য। সেটা হচ্ছে এই শফিক ভিপির হাতের যেই অংশটা, এই অংশটা মানে পুরো কাঁধ থেকে আমাদের হাতের আঙ্গুল পর্যন্ত, দুই হাতই মনে হচ্ছে যে এটা যেই দিকে আসলে ঘুরে থাকে, আমাদের বুক বরাবর ঘুরে থাকে, এইটা পিঠ বরাবর ঘুরিয়ে দেয়া। পায়ের অবস্থাও একই রকম, মনে হচ্ছে হাড় ভেঙে উল্টো দিকে ঘুরিয়ে দিয়েছে। আরো ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে তার মাথাটাও উল্টো দিকে ঘুরিয়ে দেয়া। মাথাটা যদি উল্টো দিকে পুরো 180 ডিগ্রি উল্টো ঘোরানো থাকে, তাহলে কিন্তু কোনো মানুষের বাঁচার সম্ভাবনা থাকে না। আর এখানেই সবচেয়ে বড় অদ্ভুত ব্যাপার, সেটা হলো ওই শফিক ভিপি তখনও জীবিত ছিলেন, কথা বলতে পারছিলেন না, চোখ দুটোতে আতঙ্কের ছাপ ছিল। ওই অবস্থাতেই তাকে দ্রুত উদ্ধার করে পাবনা সদর হসপিটালে নিয়ে যাওয়া হলে তারা বলেন যে এই লোকের শরীরে হাত দেওয়া যাবে না, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গে হাত দেওয়া গেলেও তার ঘাড়ের অংশে কোনোভাবে হাত দেওয়া যাবে না। কারণ এটা অনেক পরীক্ষা নিরীক্ষা করতে হবে, কারণ
ঘাড় যদি এভাবে ঘুরে যায়, কারো বেঁচে থাকারই কথা না, কিন্তু উনি জীবিত আছেন। ভালো দক্ষ কোনো ডাক্তার এইটা খুব ভালো করে এমআরআই বা অন্যান্য যে সমস্ত টেস্ট রয়েছে সেগুলো করার পর তারা সিদ্ধান্ত নেবেন। আর এ লোক এখনো জীবিত আছে কিভাবে, সেটাই হচ্ছে কথা। তখন দ্রুত ঢাকা মেডিকেলের উদ্দেশ্যে রওনা দেন, কারণ ঢাকা মেডিকেলে তাদের এই শফিক ভিবিরই এক শ্যালক চাকরি করতেন, তার সাথে যোগাযোগ করা হয়। ওই শফিক ভিবির আত্মীয় স্বজনরা যোগাযোগ করে, তো তার পরামর্শে দ্রুত নিয়ে আসা হয়। তো ইমার্জেন্সি বিভাগে তাকে রাখা হয়। এই ইমার্জেন্সি বিভাগেরই যে ওয়ার্ড বয়, এই ওয়ার্ড বয় হচ্ছে সেই ব্যক্তি, এই ব্যক্তি যখন লাশটাকে বুঝিয়ে দিচ্ছিলেন তখন এই হাফেজউদ্দিন, যিনি ওস্তাদ আর কি ড্রাইভার, তাকে বলেছিলেন যে ভাই খুব সাবধান। হাফিজউদ্দিন সাহেব যখন ওখান থেকে একদিন বিশ্রাম নিয়ে গাড়ি নিয়ে আবার চলে আসেন, এই ওয়ার্ড বয়ের সাথে কথা বলেন। ওয়ার্ড বয় আরো ভয়ঙ্কর কিছু তথ্য জানায়। ওয়ার্ড বয় জানায় যে প্রথম দিন যখন এই লোকটাকে ইমার্জেন্সি বিভাগে রাখা হয়েছিল, ওই দিন ইমার্জেন্সি বিভাগে রুগীর সংখ্যা ছিল কম, এই লোক ছাড়া আর মাত্র 2 জন ছিল। আর ঢাকা মেডিকেলের যে রুমগুলো, এই রুমগুলো তো অনেক পুরনো, জানালাগুলো কিন্তু কাঠের ফ্রেমের। তো এই ওয়ার্ড বয়ের সেই দিন রাতের বেলা ডিউটি ছিল। আর এই রুগীর তখনও কিন্তু এই যে ঘাড় ঘুরিয়ে দেওয়ার মতো অপারেশন তখনও কিন্তু করার সিদ্ধান্ত ডাক্তাররা নেন নাই, যেটা কিভাবে করা যায়। তারাও এটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছেন, কারণ ঘাড় সোজা করতে গেলেই তার মৃত্যুর সম্ভাবনা 100%ই বলা চলে। এখন কি করবেন? আর রুগীর অবস্থা ভালো না, এক্স রে করে দেখা গেল শরীরের ভেতরকার অনেকগুলো হাড়ও ভেঙে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। এই রোগীর বাঁচার সম্ভাবনা খুব কম। তবে ওই রাত্রে ওই ওয়ার্ড বয় একটা ভয়ঙ্কর দৃশ্য দেখেছিলেন। সেটা হচ্ছে যে উনি দেখলেন, তখন তো ওই বিশেষ করে অনেক রাত্রে লাইট অনেকগুলোই বন্ধ করে দেওয়া হয়, আবছা আলো থাকে যেহেতু রুগীরা ঘুমাবেন, এই জন্য। হঠাৎ করে উনি দেখলেন যে এই যে রুগী, এই রুগীর বেডের পাশে মনে হচ্ছে কোন একটা কালো অবয়ব বসে আছে, যার হাত পা বোঝা যাচ্ছে কিন্তু চেহারা টেহারা কোনোভাবে বোঝা যাচ্ছে না। আর এই কালো অবয়বটা কি করেছে, তার হাতটা এই রুগীর মানে এই যে শফিক ভিবি সাহেবের মুখের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। উনি দ্রুত গিয়ে লাইটের সুইচ দিয়েছেন। যখনই সুইচ দিয়েছেন তখন উনি আর কাউকে দেখতে পান না। পাশের বেডে কিন্তু এই শফিক ভিবি সাহেবের যে ছোট ভাই সে শুয়েছিল, ওনাকে ডাক দেন, উনি ঘুমাচ্ছিলেন তখন। মানে কি হয়েছে বলে, এই তো দেখলাম। তখন এই রোগীর কাছে গিয়ে দেখা যায় যে তার মুখ দিয়ে তাজা রক্ত বের হচ্ছে। তখন দ্রুত ডিউটি ডাক্তারকে ডাকা হয়, তিনি আসেন, কোনোভাবে রক্ত বন্ধ করান। তবে সকলেই বুঝতে পেরেছিলেন যে এই রুগী আর বাঁচবে না। এই রুগীর বিষয়ে কি সিদ্ধান্ত নেবেন ডাক্তাররা তখন আসলে বুঝে উঠতে পারছিলেন না, কারণ এই ধরনের ক্রিটিক্যাল রুগীগুলো তো আসলে খুবই কম আসে। আর এই ধরনের রুগীগুলো এতক্ষণ সার্ভাইভও করে না। সাধারণত ঘাড় এভাবে ভেঙে গেলে কয়েক সেকেন্ডের মধ্যে মৃত্যু হয়, সেখানে এই রোগী এরকমভাবে বেঁচে আছেন, কয়েকদিন হয়ে গেছে। দ্বিতীয় দিন তারা সিদ্ধান্ত নেবেন, দ্বিতীয় দিনই নিতে পারেন নাই, কোনোভাবে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে আর কি, তখনও জীবিত আছেন, তবে কথা বলতে পারছেন না উনি। দ্বিতীয় দিন রাত্রেও ওই ওয়ার্ড বয়ের ডিউটি ছিল ওখানে। দ্বিতীয় দিন রাতের বেলা হঠাৎ করে ওই ওয়ার্ড বয় দেখতে পান যে ওয়াশরুমের যে করিডরটা রয়েছে, মানে উনি তখন অন্য সাইডে ছিলেন, তখনও ভেতরে ঢোকেন নাই। যখন একবার ঢুকেছেন তখন দেখেছেন যে রুগী সব ঠিকঠাক আছে, সবাই শুয়ে আছে রাতের বেলা। আর ওই ছোট ভাই সেও আর একটা বিছানায় শুয়ে আছে। উনি তখন অন্য আরেকটা সাইডে গিয়েছেন, সেদিকে যখন ফিরছেন ওয়াশরুমের করিডরের ওখানে উনি দেখেন যে কোনো একটা রুগী অন্য আর একটা লোকের উপর ভর করে ওয়াশরুমের দিকে এগিয়ে যাচ্ছে। আর যার উপর ভর করে এগিয়ে যাচ্ছে মনে হচ্ছে কোনো কালো একটা অবয়বের মতো কিছু একটা। তো উনি কি করেছেন, ওনার কাছে সবসময় ছোট্ট একটা টর্চ লাইট থাকতো, এটা হয়তো যারা ওইভাবে ডিউটি করেন তাদের কাছে থাকে। উনি যখনই টর্চ লাইটটা ধরেছেন দেখেন যে ওই লোকের সাথে কিছুই নেই, আর সাথে সাথে ওই অবয়বটা পড়ে যায়। কাছে গিয়ে দেখতে পান এটা আর কেউ না, এটা হচ্ছে ওই যে শফিক ভিপি, যার ঘাড়টা ঘুরানো। তখন উনি তো ডাকাডাকি শুরু করেন সবাইকে, সবাই চলে আসে, তখন তাকে ওখান থেকে নিয়ে যাওয়া হয়। দেখেন যে ওনার ঘাড় কিন্তু ওই রকমই, কিন্তু উনি যখন দেখছেন তখন কিন্তু তার ঘাড়টা স্বাভাবিক মানুষের মতো ছিল। উনি তো অবাক হয়েছেন এটা কি হচ্ছে। মূলত ওই রাতটাই উনি সার্ভাইভ করেছিলেন, জীবিত ছিলেন। পরের দিন
সন্ধ্যার পর উনি মারা যান। ওনার আসলে কোনো ট্রিটমেন্ট করার সুযোগ হয় নাই, কারণ ওনার ঘাড়ে হাত দেওয়ার মতো সুযোগ ছিল না। ওনার মৃত্যুর পরেই মূলত ওনার ঘাড়টা সোজা করা হয়েছিল। এরপরই যখন লাশটা পাবনার সাথিয়াতে নিয়ে যাওয়া হবে, তখন এই ওয়ার্ড বয় ওনার পরিচিত একজন অ্যাম্বুলেন্স চালককে ফোন করেছিলেন, যিনি হচ্ছেন এই হাফিজউদ্দিন সাহেব। তখন মূলত বলেছিলেন যে এই মানে একটু সাবধানে নিয়ে যাবেন। ওই সময় এই বিষয়টা বলেন নাই, বললে আবার গাড়ি চালানোর সময় ভয় পেতে পারেন। আর লাশের সাথে থাকা তার ছোট ভাই, উনি বলেছিলেন। তো ওয়ার্ড বয়ের কাছ থেকে এই বিষয়টা শোনার পর উনি বুঝতে পেরেছিলেন যে আসলে ব্যাপারটা এরকম হয়েছে কেন। মূলত ওইখানে থাকা অবস্থাতে উনি জানতে পেরেছিলেন যারা কবিরাজ টাইপের লোক, তো বা কবিরাজের যারা সহযোগী, তাদের মৃত্যুর পর হৃৎপিণ্ড, চোখ, এগুলো এই প্যারানরমাল এন্টিটিগুলো বা পিশাচ শ্রেণীর জিনগুলো এরা নিয়ে যায়। নেওয়ার পর তারা জাদুটোনা করে, জাদুবিদ্যা, তন্ত্রবিদ্যায় তারাও পারদর্শী হওয়ার চেষ্টা করে। তো এই জন্যই মূলত এই ঘটনাটি ঘটানো হয়েছিল। আর তাকেও এই কবিরাজের সহযোগী হওয়ার কারণে নির্মমভাবে মৃত্যুবরণ করতে হয়েছে, কারণ সেও এই অপকর্মের সহযোগী ছিল। তো এই ঘটনার পরেও কিন্তু এই হাফিজউদ্দিন সাহেব উনি অ্যাম্বুলেন্স চালিয়েছেন। ছোটখাটো অনেক ঘটনা তার সাথে ঘটেছে। যেমনটা হচ্ছে যে লাশ নিয়ে যাচ্ছেন, হঠাৎ করে লাশ গাড়ির পেছনে উঠে বসেছে। এরপর লাশের সাথে থাকা অন্য আত্মীয় স্বজন চিৎকার চেঁচামেচি শুরু করেছে। তারপর গাড়ি ভারী হয়ে গেছে। এরকম অনেক ব্যাপার ওনার সাথে ঘটেছে। তবে উনি 2018 সালের শেষ দিকে এসে উনি অ্যাম্বুলেন্স চালানো ছেড়ে দেন। 2019 সালের কোন একটা সময়ে এসে উনি কক্সবাজারে একটি বড় হোটেলে চাকরি নেন। ওই হোটেলে ট্যুরিস্টদেরকে বহন করার জন্য বড় মাইক্রোবাস রয়েছে, বা কোস্টার যে ছোট ছোট মিনি বাসগুলো রয়েছে, এগুলো রয়েছে। উনি এখন সেগুলো চালান। মাঝে মাঝে কক্সবাজার এয়ারপোর্টে ট্যুরিস্ট নামলে হোটেল কর্তৃপক্ষ তাদের সার্ভিসের মাধ্যমে তাদেরকে নিয়ে আসেন হোটেলে, এটা করেন। আবার ইনানি যে মেরিন ড্রাইভ রয়েছে, এদিকে নিয়ে যান। মানে ট্যুরিস্টদেরকে বহন করার কাজেই উনি এখন নিয়োজিত রয়েছেন। এই হাফিজউদ্দিন সাহেব উনি এখন আর অ্যাম্বুলেন্স চালান না। তো এটাই ছিল ঘটনা। তো ওই সময় তো ইলেকট্রিসিটির প্রশ্নই নাই এরকম গ্রাম এলাকায়। সময়টা গরমকাল, ধারণা করা হয় এটা ভাদ্র মাস বা এরকম একটা সময় হবে আর কি। প্রচন্ড গরম পড়েছে এই সময়গুলোতে। আসলে গরম খুব বেশি পড়ে। আমরা অনেক সময় বলি যে ভাদ্র মাসে তাল পাকে, মানে তাল পাকানো গরম, এরকম আর কি। উনি কি করেছেন যে ঘরের মধ্যে যেহেতু গরম লাগছে দিনের বেলাতে, দুপুরবেলা খাওয়ার পর মনে করেছেন একটু শুই। তো শোয়ার পর খুব গরম লাগছে, হাত পাখা নিয়ে বাতাস করছেন, কিন্তু ঘরের মধ্যে বেশ গরম লাগছে। তো ওনার আবার কি ছিল, ওনার রান্নাঘরের পেছনের দিকটাতে একটা আম বাগান ছিল। উনি চিন্তা করলেন যাই পাটি, একটা বালিশ আর পাখাটা নিয়ে ওই আম বাগানে গিয়ে এই পাটিটা বিছিয়ে শুয়ে থাকি। উনি যথারীতি পাটিটা নিয়ে, বালিশটা নিয়ে আম বাগানের দিকে গেছেন। হাতে পাখা তো ছিলই। তো উনি সেখানে গিয়ে একটা জায়গায় পাটিটা বিছিয়ে বালিশটা মাথার নিচে দিয়ে শুয়ে পড়েছেন, হাত দিয়ে বাতাস করছেন। তো এরকম করতে করতে ওনার চোখে ঘুম চলে এসেছে। একটা পর্যায়ে উনি বাতাস করা বন্ধ করে দিয়ে একটু কাত হয়ে ঘুমাবেন। ওই সময় খসখস খসখস শব্দ ওনার কানে বাজতে থাকে। মূলত যেহেতু উনি একদম মাটির সাথেই শুয়েছিলেন, ওই সময় যদি খসখস শব্দ হয় তাহলেও কিন্তু ওই কানে এসে একরকমের শব্দ অনুভূত হয়। তবে সেটা ছিল খুবই মৃদু। উনি চোখ খুললেন। চোখ খোলার পর উনি যেটা দেখলেন, মনে করেছিলেন যে এটা হয়তো বা অন্য কিছু। প্রথমে উনি চোখ আবার বন্ধ করে ফেলেন, কি মনে করে আবার চোখ খোলেন যে কি রে, এটা কি দেখলাম। উনি এরপর ভালো করে তাকিয়ে যখন দেখেছেন, এরপর ধর্মর করে উঠে বসেছেন। আরে এটা কি? উনি দেখেন যে ওনার থেকে একটু সাইড দিয়ে বেশ মোটা কালো রঙের একটি সাপ আস্তে আস্তে এক পাশে চলে যাচ্ছে। আর সাপটার লেজের দিককার যে অংশটা 1 থেকে 1.5 ইঞ্চি বেশ সাদা। তবে সাপটি মনে হচ্ছে খুব দুর্বল, সে আক্রমণাত্মক না। আর এই সাপটার কোনো ফনাও নাই, চলে যাচ্ছে এইভাবে।
এখন মানুষের যেটা স্বভাবসুলভ আচরণ সেটা হলো সাপ দেখলেই হত্যা করা। উনি কি করেছেন, দৌড়ে গিয়ে রান্নাঘরের কাছে গিয়েছেন। ওই রান্নাঘরের চালের উপরে একটা বাঁশের টুকরা ছিল, উনি এটা নিয়ে এসে কোনো সাত পাঁচ না ভেবেই ওই সাপটার দিকে তেড়ে যান। সাপটা বুঝতে পেরেছিল যে তাকে আক্রমণ করার জন্য কেউ আসছে। সাপটা যতটুকু সম্ভব শরীরের শক্তি দিয়ে একটু এগিয়ে গিয়ে একটা গাছ পেঁচিয়ে উঠে যাওয়ার চেষ্টা করছে। তো এই আক্কাস আলী মিয়া উনি কি করেছেন, ওই বাঁশটা দিয়ে সাপের শরীরে আঘাত করেছেন একদম মেরুদণ্ড বরাবর, মানে একদম পিঠের মাঝখান, মানে সাপের মাথা থেকে লেজ পর্যন্ত যদি আমি একটা দৈর্ঘ্য চিন্তা করি, এর ঠিক মাঝখান হিসাব করে উনি বাড়িটা দিয়েছেন। একবারই খাওয়ার সাথে সাথে সাপটি নিচে পড়ে যায়, নিচে পড়ে ছটফট করতে থাকে। আর উনি চিৎকার করে ডাকাডাকি করছিলেন যে এই সাপ সাপ সাপ, অনেক বড় একটা সাপ, সবাই আসো। তো আশেপাশে ওনার আত্মীয় স্বজনরা ছিল, তারা চলে আসছেন। তারা এসে যখন এটা দেখেছেন, তারাও হাতের কাছে যে লাঠি সোটা পেয়েছে সেটা দিয়েও এই সাপটাকে আঘাত করছে। একটা পর্যায়ে দেখা গেল যে সাপটার মাথা তখনও নড়ছে আর লেজের অংশটা নড়ছে। আমরা অনেক সময় দেখি সাপের লেজের অংশটা নড়তে থাকে। শেষ আঘাতটা এই আক্কাস মিয়া করছিলেন, মাথা বরাবর প্রচন্ড জোরে বাঁশ দিয়ে একটা আঘাত করেন, তাতে বাঁশের মাথাটাও ফেটে যায় আর ওই সাপটার মাথাটাও থেতলে যায়। এবারে সাপটা একদম নিস্তেজ হয়ে পড়ে। সাপটা যখন মারা যায়, এরপরে মূলত গ্রামের কিছু লোকজনের মাথায় কিছু চিন্তা আসতে থাকে। সেটা হচ্ছে যে এই গ্রামে, বা ওনারা তো বিভিন্ন সময় বিভিন্ন গ্রামে ছিলেন, বিশেষ করে ওনারা ওই নদী ভাঙনের কারণে মূলত এখানে এসেছিলেন। বিভিন্ন সময় নদী ভেঙে টেঙে গিয়েছে, এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট হয়েছেন ওনারা। তো ওই গ্রামে যে খুব বেশি মানুষজন ছিল তা না, যারা ছিলেন তারা এই আক্কাস মিয়ারই আত্মীয় স্বজন আর কি। ওনারা বলছেন যে এই ধরনের সাপ আগে তো কখনো দেখি নাই। এর মধ্যে মুরব্বী গোছের একজন মানুষ বললেন যে আক্কাস মিয়া, তুমি তো ডাকলা, আমরা চলে আসলাম, আমরা তো বুঝতে পারলাম না, এই সাপটা কি তোমার কোনো ক্ষতি করছিল? বলে না, তো ক্ষতি করে নাই, ও ওর মতো চলে যাচ্ছিল। তখন মুরব্বী বললেন যে তোমার তো এভাবে এটাকে আঘাত করা ঠিক হয় নাই, আর চিৎকার চেঁচামেচি করে আমাদেরকে ডাকলা, আমরাও তো এসে তাড়াতাড়ি পেটানো শুরু করলাম। এটা বেঁচে থাকতো, তুমি তো শেষ আঘাতটা করলা, আমার মনে হয় কাজটা ভালো হলো না। এই বলে ওনারা যে যার মতো বাড়িতে চলে যান। আক্কাস মিয়াও এটা নিয়ে আর কিছু চিন্তা ভাবনা না করে উনি ওই ফাটা বাঁশ, যেটা মাথার দিকটা ফেটে গিয়েছিল ক্রমাগত আঘাতের কারণে, উনি ওই বাঁশটার মাথার দিকে ওই সাপটা তুলে সাইডে গিয়ে, একটা কবরস্থান ছিল, ওই কবরস্থানের কাছে গিয়ে এক পাশে ওই সাপটাকে ফেলে দেন। এরপর উনি আর আসলে ঘুমাতে পারেন নাই, কারণ হচ্ছে মাত্র একটা সাপ মারা হলো। উনি আবার ওই পাটি, পাখা, বালি সেটা নিয়ে ঘরে চলে যান। মোটামুটি ওই রাত আর কোনো কিছু উনি ওইভাবে ফিল না করলেও গভীর রাত্রে হঠাৎ করে গ্রামের লোকজন শা 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 এরকম শব্দ হতে থাকে, এরকম শুনছে। এরকম শব্দ তারা চিন্তা করছে যে কোথায় হতে পারে, বুঝতে পারলো এটা আকাশের উপর থেকে আসছে। ওই গ্রামে যারা ছিলেন তারা বাইরে বের হয়েছেন। বাইরে বের হয়ে একটা অদ্ভুত দৃশ্য দেখেন। বিভিন্ন ধরনের আলোক রশ্মি এগুলো ওই গ্রামের দিকে নেমে আসছে, আর গ্রামের যেই সাইডটাতে কবরস্থান ছিল ওই দিকটাতে ওই আলোক রশ্মিগুলো নেমে আসছে। আরো একটা অদ্ভুত ব্যাপার হলো, মাঝে মাঝে তাদের চোখে মনে হচ্ছে যে ঘোড়া, মানুষের আকৃতি এরকম ধারণ করছে ওই আলোক রশ্মিগুলো। ওনারা ভয় পান, ভয় পেয়ে দ্রুত ঘরের ভেতরে চলে যান। এরপর রাতের বেলা যখন ওই আক্কাস মিয়া ঘুমিয়েছেন, সকাল হবার পর ওনার স্ত্রীর সাথে একটি ঘটনা শেয়ার করেন। উনি একটা অদ্ভুত স্বপ্ন দেখেছেন। উনি স্বপ্নে দেখেছেন যে সাপের মতো লম্বা লম্বা চিকন চিকন তীর, মূলত একটি সাপ যদি লম্বা হয়, তীরের মতো হয়, সেটা যদি উপর থেকে ছুটে আসে তাহলে কেমন হয়, ওই রকম হয়ে তীরগুলো এসে তার মুখের ভিতরে ঢুকছে। উনি হাঁ করে আছে, মুখের ভিতরে ঢুকছে। উনি কিন্তু স্বপ্নে এটা দেখেছেন, কিন্তু ওনার যখন ঘুম ভাঙে তখন ওনার কাছে মনে হচ্ছে ওনার মুখ খুব ব্যথা,
আর ওনার স্ত্রী একটা দৃশ্য দেখে কিছুটা চমকে ওঠেন। উনি দেখেন যে ওনার স্বামীর মুখটা, মানে আক্কাস মিয়ার মুখটা স্বাভাবিক নেই, মনে হচ্ছে ওনার মুখের দুই পাশে কিছুটা ফেরে গিয়েছে, মানে কেটে গিয়েছে এরকমটা, আর মুখটা আংশিক বাঁকা হয়ে গিয়েছে। উনি বিষয়টা নিয়ে একটু চিন্তিত হয়ে পড়েন। তখন আক্কাস মিয়াকে বলেন যে তুমি একটু আয়নায় গিয়ে মুখটা দেখো তো। উনি আয়নায় গিয়ে মুখটা দেখেন, আসলেই তো তাই, ওনার মুখে ব্যথা অনুভূত হচ্ছে। ঘুম থেকে উঠেই তো উনি ওনার স্ত্রীর কাছে চলে গেছেন। তো অনেক সময় ঘুম থেকে ওঠার পর মানুষের মুখমণ্ডলে কিছুটা পরিবর্তন দেখা যায়, চোখ ফুলে থাকে, তারপর মুখের কিছু কিছু জায়গায় ফুলে থাকে, এরকম কিন্তু হয়, কিছুক্ষণের মধ্যে সেটা স্বাভাবিক হয়ে যায়। ওনার স্ত্রী প্রথম দিকে এটা মনে করলেও পরে স্বপ্নের কথা শোনার পর উনি ভালো করে এই বিষয়টা খেয়াল করেন। ওই দিন দুপুরের পরেও আক্কাস মিয়া উনি ওই বাগানে ঘুমিয়েছেন, তাতেও সমস্যা হয় নাই। সন্ধ্যার পর প্রচন্ড গরম, এরপর উনি চিন্তা করেন যাই এবার আবার যাই ওই আমবাগানে গিয়ে শুয়ে থাকি। তো আমবাগানে গিয়ে এবার উনি শুয়েছেন ওই একই রকম ভাবে পাটি বালিশ আর পাখা নিয়ে। এর কিছুক্ষণ পর হঠাৎ করে আক্কাস মিয়ার চিৎকার, ওনার চিৎকার শুনে ওনার ঘরের লোকজন তাড়াতাড়ি বের হয়ে ওই আমবাগানের কাছে গিয়েছে। আমবাগানের কাছে যাওয়ার পর ওনারা একটা দৃশ্য দেখেন, সেটা হচ্ছে আক্কাস মিয়া আকাশের দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে, আর মুখটা হা করে আছে, আর মুখমণ্ডল থেকে, মানে মুখের ভেতর থেকে তার জিহবাটা অনেকটাই বের হয়ে আছে। এই দৃশ্য দেখে ওনার স্ত্রী তো ভয় পেয়ে যান, উনিও চিৎকার চেঁচামেচি শুরু করেন। আশপাশ থেকে ওনার আত্মীয় স্বজনরা চলে আসে, যারা ওখানে ঘরবাড়ি করেছিলেন আর কি, তারাও সেই দৃশ্য দেখেন। আক্কাস মিয়াকে তারা ডাকাডাকি করেন। একটা পর্যায়ে আক্কাস মিয়া হঠাৎ করে বলে ওঠে পানি খাবো, শুধু এই কথাটাই বলেছিলেন। তখন দ্রুত তাকে তুলে আনা হয়, ঘরে নিয়ে আসা হয়, তাকে পানি দেওয়া হয়। পানি দেওয়ার পর উনি বলেন যে উনি যখন ওখানে শুয়েছেন, শোয়ার পর হঠাৎ করে দেখেন আকাশ থেকে কিছু আলোক রশ্মি আসছে এবং এগুলো এসে সরাসরি মুখের ভিতরে ঢুকে যাচ্ছে। আর লোকজন খেয়াল করলো তার মুখটা আরো বেশি ছিঁড়ে কেটে গিয়েছে আর কি। এই দৃশ্য দেখার সাথে সাথে ওই যারা আত্মীয় স্বজনরা ছিল, এর মধ্যে একজন যিনি একটু হুজুর গোছের ছিলেন, টুকটাক ঝাড়ফুঁক জানতেন, উনি বললেন বিষয়টা তো আমার কাছে স্বাভাবিক মনে হচ্ছে না, নিশ্চয়ই এখানে জিন ঘটিত কোনো ব্যাপার রয়েছে, দ্রুত এটা নিয়ে কাজ করতে হবে, তা না হলে বড় ধরনের বিপদ হতে পারে। প্রতি রাত্রেই, বিশেষ করে গভীর রাত্রে সা সা শব্দ হতো, আর লোকজন ঘরের দরজা জানালা খুলে দেখতে পেত যে কিছু আলোকরশ্মি আকাশ থেকে নেমে আসে ওই কবরস্থানটার দিকে, যেই কবরস্থানে মূলত এই লাশ বলতে কি, এই যে সাপের যে ডেড বডিটা, এই ডেড বডিটা ওই কবরস্থানের পাশে ফেলা হয়েছিল ওই দিকটাতে। এরপর ওই হুজুরের একজন বেশ বয়স্ক ওস্তাদ তাকে খবর দেন আর কি, সেই ওস্তাদ আসেন আরো কয়েকজন স্টুডেন্ট নিয়ে। আসার পর আক্কাস মিয়াকে দেখেন, দেখার পর উনি বলেন যে না তো, আক্কাস মিয়ার উপরে সরাসরি কোনো জিনের প্রভাব তো বোঝা যাচ্ছে না, কিন্তু এতটুকু বোঝা যাচ্ছে যে জিনের কারণেই এটা হয়েছে, কিন্তু ওর সাথে জিন লেগে নাই। তাহলে এই সমস্যাটা কে সৃষ্টি করছে? সেই হুজুর তার কিছু স্টুডেন্ট জিনদেরকে ডাকেন। জিনদেরকে ডাকার পর তখন তারা বলেন যে ঠিক আছে, আমরা একটু খোঁজ খবর নিয়ে আসি। তো তারা অল্প সময়ের মধ্যে খোঁজ খবর নিয়ে আসে, তবে তারা এসে যেটা তথ্য দেন তা আসলে রীতিমতো বিস্ময়কর। তারা বলেন যে তাদের কাছে এমন একটা সংবাদ আছে যে এই আক্কাস মিয়াকে যারা ক্ষতি করছে এরা খুবই বুজুর্গ টাইপের জিন, এবং এরা এমন এক ধরনের জিনেরাও সাধারণত তাদের দেখা পায় না, আর তারা কখনো মানুষের কাছেও ধরা দেয় না, মানুষ তো তাদের দেখা পাই না, এরা মানুষের কাছে খুবই কম আসে, এরা খুবই পরহেজগার, সারাক্ষণ ইবাদত বন্দেগী নিয়েই থাকে। তাহলে এরা কেন এসে এই আক্কাস মিয়ার মতো লোকের উপর হামলে পড়বে, আক্রমণ করবে? নিশ্চয়ই এমন কোনো ব্যাপার ঘটেছে যার কারণে তারা এসে আক্রমণ করছে। তখন ওই হুজুর বললেন তাহলে তোমরা সেই জিনদের কাছে যাও, গিয়ে আমার সালাম জানাও
গিয়ে বলো যে আমি তাদেরকে ডেকেছি। একথা বলার সাথে সাথে ওই জিনগুলো বলে ওঠে, সর্বনাশ, এই কাজ করাই যাবে না। কারণ ওনারা এতটা সম্মানিত জিন, ওনাদের পূর্বপুরুষ হযরত সুলাইমান আলাইহিসসালামের খেদমত করতেন। জিনদের সমাজে ওনারা খুবই সম্মানিত, আর ওনারা ইবাদত বন্দেগী নিয়ে থাকেন বিশেষ বিশেষ কিছু প্রয়োজন ছাড়া। তারা অন্য কোনো জিনদের সাথে দেখা দেন না, তাদের গোত্র ছাড়া। সুতরাং তাদের কাছে গিয়ে সালাম জানানো, যে কোনো মানুষ সালাম জানিয়েছে, তাদেরকে ডেকেছে, এই বিষয়টা বলার ধৃষ্টতা অন্য কোনো জিনদের নেই। মূলত এটা তাদের সম্মানের কারণে। তারা যে এই কথা বলার পর বড় ধরনের আঘাত করবে, হিট করবে, বিষয়টা এরকম না, কিন্তু এটা তাদের মর্যাদার খেলাফ হবে। এই জন্য যদি কারো প্রয়োজন হয়, সে যদি নিজে ডাকে সেটাই ভালো, কিন্তু আমরা এই বিষয়ে কোনো খোঁজ খবর নিতে অপারগতা প্রকাশ করছি, এটা তাদের শান এবং মর্যাদার খেলাফ হবে। এ কথা যখন শুনলেন হুজুর, তখন উনি বুঝতে পারলেন যে আসলেই তো তাই, নবীর সাথে সরাসরি কাজ করেছে, তাও হয়তো সুলাইমান আলাইহিস সালামের মতো নবীর সাথে, যেই নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন জাতিকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা দান করেছিলেন, আর এই ক্ষমতা অন্য কাউকে দেয়া হয়নি। এটা তার একটা বিশেষ মুজিজা ছিল আল্লাহ তাআলার তরফ থেকে। সুতরাং তারা যেহেতু ওই সিলসিলা বহন করছেন, তাদেরকে তো এভাবে ডাকা যায় না। তাহলে কিভাবে ডাকতে হবে? এদেরকে ডাকার পদ্ধতিটা নিশ্চয়ই ব্যতিক্রম। তখন ওই জিনেরা বলেন যে ঠিক আছে, আমরা আমাদের গোত্রের যারা বুজুর্গ জিনেরা আছেন তাদের সাথে পরামর্শ করে তাদেরকে কিভাবে ডাকা যায়, কোন পদ্ধতি ডাকা যায়, সেই জিনিসটা আমরা জেনে এসে জানাবো। তারা মোটামুটি একদিন পরে এসেই সেই বুজুর্গ হুজুরের কাছে এসে ওই জিনদেরকে ডাকার পদ্ধতি জানিয়ে দেন। জানান যে এই পদ্ধতিটা বেশ সময় সাপেক্ষ হবে, এমনও হতে পারে একদিনে হয়ে যাবে, এমনও হতে পারে দীর্ঘ সময় লাগতে পারে। সেটা হচ্ছে যে এখানে যে পদ্মা নদী রয়েছে, এই পদ্মা নদীর এমন একটা জায়গায় বসতে হবে যেইখানে দুই দিকে স্রোত এসে মিলিত হয়ে একদিকে চলে গেছে। জিনিসটা প্রিয় লিসেনার্স যদি বোঝাতে চাই, অনেকটা ইংরেজি ওয়াই শেপের মতো হতে পারে, পুরোপুরি না, কিছুটা আর কি ওয়াই শেপের মতো। তো এরকম একটা জায়গা ওখানে ছিল, দুই দিক থেকে স্রোত এসে এক জায়গা হয়ে আবার অন্য দিক দিয়ে বেরিয়ে গেছে আর কি। এটা সাধারণত 3 জোড়ার মাথা বলে স্থানীয়ভাবে, বা অনেকে অনেক রকম ভাবে বলেন আর কি। তো ওই জিনেরা পরামর্শ দেন যে ওই জায়গার যে পাড়টা রয়েছে, কোনো একটা পাড়ে বসে এই বুজুর্গ হুজুর যিনি আর কি, উনি আক্কাস মিয়া আর আক্কাস মিয়াকে সাহায্যকারী কোনো একজন ব্যক্তি, কারণ আক্কাস মিয়ার শারীরিক অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল, তিনি ভালো করে কথাও বলতে পারতেন না, এমন একটা অবস্থা হয়ে গেছে তার মুখের। এই 3 জন শুধু ওখানে যেতে পারবেন, আর একটা নির্দিষ্ট আমল শিখিয়ে দেন যে এই আমলটা করতে হবে। এই আমলটা করার পর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমল শেষ করার পর দোয়া করতে হবে আল্লাহর কাছে। এর মধ্যে যদি আসলো, না আসলে আপনারা সরাসরি বাড়িতে চলে আসবেন, পরের দিন আবার যাবেন, আবার রাতের বেলা এই আমলটা করবেন। আর এই আমলটা বারবার করা যাবে না, শুধু একবার করতে হবে। একবারের পরে যদি না আসে তারা, তাহলে আবার চলে আসতে হবে। আর তারা আসবে পানির ভেতর থেকে বের হবে, এরকমটাই বলে দিয়েছিলেন। তো ওনারা তো গিয়েছেন, যাওয়ার পর একদিন যায়, আসে না, 2 দিন যায়, আসে না, এইরকম ওনারা করছেন। একটা পর্যায়ে মনে হলো যে আসলে কি ঠিকঠাক মতো আমাদের কাজ হচ্ছে, আসলে কি যে দোয়াগুলো জিনেরা বলে গেছে, যে পদ্ধতিগুলো বলে গিয়েছে, সেই পদ্ধতিটা কি ঠিক আছে? তা নাহলে আসে না কেন? প্রায় 1 মাস 1.5 মাস হয়ে যায়, প্রতিদিন তারা করে, আসে না কেন? তখন আবার ওই জিনদেরকে ডাকা হয়। ওই জিনগুলো যখন আসে, তখন ওই জিনগুলো বলে যে না, পদ্ধতি ঠিকই আছে, তবে ঘুটঘুটে অন্ধকার রাত্রে করা যাবে না, মিনিমাম চাঁদের আলো যদি থাকে তাহলে করতে হবে, আর পদ্ধতি ঠিকই আছে, আপনারা চালিয়ে যান। কারণ ওরা এভাবে একবারে আসে না, ওরা খোঁজ খবর নেয় যে ডাকছে তার কোনো বিশেষ উদ্দেশ্য আছে কিনা, কি উদ্দেশ্য, কি কারণে ডাকছে। তারা তাদের যেই মুখবির জিন রয়েছে এদের মাধ্যমে আশপাশ থেকে খবর নেয়, গোয়েন্দা তথ্য নেয়, তারপর হচ্ছে এরা দেখা করবে কি করবে না সেই সিদ্ধান্ত নেয়।
মূলত তারা খোঁজ খবর নিচ্ছে, হয়তোবা আপনারা চালিয়ে যান। আবার শুরু হয়, একদম শুরু থেকে শেষ পর্যন্ত সব দিন যদি আমরা ধরিও প্রায় 3 মাস হয়ে যায়। 3 মাস একাধারে এই কাজগুলো হয়েছে, শুধু অমাবস্যার রাত ছাড়া, যেই রাত্রে ঘুটঘুটে অন্ধকার থাকে সেটা ছাড়া তারা 3টা মাস টানা এই কাজ করেছে। 3 মাস পর যখন ওই আমলটা একবার শেষ করার পর মোনাজাত করেছেন এবং চলে যাবেন পেছন দিকে ঘুরেছেন, হঠাৎ করে দেখেন পেছনে খুবই সুদর্শন একজন যুবক দাঁড়িয়ে আছেন। বয়স তার 25-26 হবে, উচ্চতায় 6 ফুট 7 ফুটের মতো হবে, জুব্বা পরা, আর মাটির উপরেই দাঁড়িয়ে আছে, পায়ে একটি স্যান্ডেল পরা। ওই সময় খরম টাইপের জিনিস পাওয়া যেত, কাঠের তৈরি, ওই রকম কোনো একটা জিনিস সে পরে আছে। তো ওই অবয়বটা শুরুতেই ওনাদেরকে সালাম দেন। ওনারা সালাম দেওয়ার আগেই, আর সালাম যেহেতু ওই অবয়বটা দিয়েছে, ওনারা উত্তর দেন। ওই অবয়বটাই বলতে শুরু করে যে, মোহতারাম, আপনারা যে কারণে আমাদের সর্দারকে ডাকছেন, উনি আমাকে পাঠিয়েছেন আপনাদের কাছে একটি তথ্য জানানোর জন্য। ওনার তরফ থেকে একটি বার্তা রয়েছে, সেটা আমি আপনাদেরকে জানাতে চাই। সেটা হচ্ছে যে আমাদের সর্দার আপনাদের সাথে দেখা করতে আসবেন, তবে উনি একটি বিশেষ আমল করছেন। এই আমলটা কয়েকদিন পরে শেষ হবে। আপনারা আগামীকাল থেকে 4 দিনের দিন, আগামীকাল প্রথম দিন, তারপর দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ দিন রাতের বেলা আবার এখানে আসবেন, এসে আমলটা করবেন। আমাদের সর্দার আপনাদের সাথে এসে দেখা করবেন ইনশাল্লাহ। আর এই 4 দিনের ভেতরে বা এই কয়েকদিনের ভেতরে আপনাদের আর কষ্ট করে আসতে হবে না, আপনারা সরাসরি এর পরের চতুর্থ রাতে চলে আসবেন। তো এই কথা বলার পর আবার ওনারা সালাম বিনিময় করেন। এরপর উনি হঠাৎ করেই অদৃশ্য হয়ে যান। এরপর ওনারা তো বাড়িতে চলে গিয়েছেন, অপেক্ষা করতে থাকেন যে সেই চতুর্থ রাতে ওনারা যাবেন। যথারীতি সেই চতুর্থ রাত চলেও আসে। ওনারা সেই জায়গাতে চলে আসেন যেই জায়গাতে টানা 3 মাস ওনারা বসেছিলেন, আমল করেছিলেন। এই আমলটা খুব বেশি বড় না, হয়তো 10 মিনিট লাগে করতে, কিন্তু একবারই করতে হবে। একবারের পরে না আসলে চলে যেতে হবে। এমনটা না যে সারা রাত ধরে করতে হবে, বিষয়টা এরকম না। তো ওনারা এসে আমলটা করেছেন, মাত্র শেষ করেছেন, মুনাজাত করেছেন। মুনাজাত করার সাথে সাথে মনে হচ্ছে যে ওনাদের আশেপাশে মাটিতে ফাটল ধরেছে, চটচট করে মাটি ফেটে যাচ্ছে, আর মাটি থরথর করে কাঁপছে। এক পর্যায়ে ওনারা দেখলেন যে মাটি ফেটে গিয়েছে, এর ভেতর থেকে 2জন মানুষ বের হয়ে আসলো, ঠিক মানুষের মতোই দেখতে। একজনের উচ্চতা 6 থেকে 7 ফুট, আর একজন উচ্চতা 5 থেকে 5.5 ফুট উচ্চতার, যেরকম উচ্চতার মানুষ সচরাচর সবসময় দেখা যায়। চেহারা সুরত তাদের বেশ সুন্দর। একজন অনেক বৃদ্ধ, বয়সের ভারে নুয়ে পড়েছে, আর একজন বেশ যুবক, যিনি উঁচু লম্বা, উনি বেশ যুবক, পরনে জুব্বা পরিহিত। তারা খুব স্বাভাবিকভাবেই বের হয়ে আসেন সেখান থেকে। আসলে কথা ছিল যে পানির নিচ থেকে বের হয়ে আসবে, এভাবে বের হয়ে আসবে এটা বলা ছিল না, যার কারণে ওনারা বেশ ঘাবড়ে গিয়েছিলেন। ওনারা এসে ওনারাই শুরুতে সালাম দেন। যদিও বা বলা ছিল, ওই জিনেরা এসে প্রথমে বলেছিল যে ওনারা যখন আসবেন ওনাদের সালাম দেওয়ার সুযোগ দেওয়ার আগেই যেন ওনারা সালাম দেন, তাদের মর্যাদা যেন অটুট থাকে। কিন্তু ওনারা অ্যাকচুয়ালি কাউকে নাকি আগে সালাম দিতে দেন না। ওনারা যে কোনোভাবেই হোক নিজেরা আগে সালাম দেওয়ার চেষ্টা করেন, এটাই ওনাদের বৈশিষ্ট্য। এই কারণেই ওনারা এসেই তাদেরকে সালাম জানিয়েছেন। ওনাদের সামনে বা এই যে যারা আমল করেছেন আর কি, আক্কাস মিয়া ছিল, সেই হুজুর ছিল, আর আক্কাস মিয়া সহযোগী ছিল, তাদের সামনে বসার একটা জায়গা ছিল। ওই জায়গাটা পাটি বিছানো ছিল। শুরু থেকে এরকম প্রিপারেশন তারা নিয়েই রেখেছিলেন যে এরকম রাখতে হবে। ওই জায়গায় এসে 2জন বসেন। ওই 2জনের সাথে 2টো কবুতর ছিল। এই কবুতরগুলোর আকার সাইজে বড় ছিল, বড় আকারের একটা মোরগ যত বড় হয় ওই রকম সাইজের 2টো কবুতর। আর চাঁদের আলোতে স্পষ্ট দেখা যাচ্ছিল যে এই কবুতরগুলোর রংটা গাঢ় বেগুনি, এমন বেগুনি যে চাঁদের আলোতে কালো দেখা যাওয়ার কথা, কিন্তু কালো দেখা যাচ্ছে না, বেগুনি বেগুনি দেখা যাচ্ছে এবং চকচক করছে এমন কবুতরগুলো খুব শান্ত। ওনাদের পাশেই কবুতরগুলো বসলো। এরপর ওনাদের মধ্যে যিনি বয়স্ক বৃদ্ধ, উনি মাথা নিচু করে বসে থাকলেন, কোনো কথা বলছেন না। আর যিনি যুবক,
উনি কথা বলা শুরু করলেন। উনি বললেন যে আপনারা যে কারণে আমাদেরকে ডেকেছেন তা আমরা জানি। মূলত খুব বড় একটা অপরাধ করেছেন এই আক্কাস মিয়া, এই কারণেই তাকে শাস্তি দেয়া হচ্ছে। কিন্তু কোনো মানুষকে শাস্তি দেয়া, কোনো মানুষের সংস্পর্শে এসে তাদেরকে প্রভাবিত করা, এটা আমাদের বংশ পরম্পরায় নেই। আমাদের বংশ হযরত সুলাইমান আলাইহিসসালামের সাথে কাজ করেছেন, তার খেদমতে ছিলেন, তার দোয়া নিয়েছেন। আর আমাদের বংশের অনেক জিন অনেক নবী রাসূলদের সাথে সাক্ষাৎ করেছেন। এই কারণে জিনদের কাছে আমাদের বংশের মর্যাদা অনেক বেশি। আমাদের বংশের নাম মুসাইবা। আর এই যে পাশে দেখছেন একজন বয়োবৃদ্ধ লোক বসে আছেন, ইনি আমার বড় ভাই। ওনার নাম মুসাইব আল এনায়েতুল্লাহ। আর আমাদের বংশের পুরো নাম মুসাইব আল আলাম। মুসাইবা নামেই অনেকে চেনেন। আর আমার নাম মুসাইব আল খাদিজ। আমার বড় ভাইয়ের বয়স 2000 বছরের উপরে, আর আমার বয়স 1000 বছরের উপরে। আমরা 3 ভাই, আমাদের কোনো বোন নেই। আমাদের আরো একজন বড় ভাই ছিলেন। মূলত সেই বড় ভাই আর এইখানে বসা যে বড় ভাই, এনারা দুজন যমজ ছিলেন। আমার ওই বড় ভাই যখন জন্মগ্রহণ করেন, উনি ছিলেন একটি বিশেষ চাহিদা সম্পন্ন সন্তান, অর্থাৎ প্রতিবন্ধী। তার ছিল 1 চোখ, 1 হাত, 1 পা। আমার বাবা, উনি এই মুসাইব আল আলাম বা মুসাইবা বংশের খুব রাগান্বিত, কঠোর এবং দুর্ধর্ষ এক শাসক ছিলেন। উনি অত্যন্ত পরহেজগার ছিলেন। তবে উনি মানুষের কর্মকাণ্ড দেখে খুব ব্যথিত হতেন, এই জন্য মানুষের খুব সমালোচনা করতেন। মানুষদেরকে উনি দেখতে পারতেন না খুব একটা, কারণ মানুষের বিভিন্ন কর্মকাণ্ডগুলো সেটা অধিকাংশ ক্ষেত্রেই আল্লাহ বিরোধী হয়ে যায়। তবে যারা ইবাদতবন্দি করতেন তাদেরকে উনি পছন্দ করতেন, কিন্তু কখনো কারোর সংস্পর্শে যেতেন না। আর অত্যাচারী জিনদের জন্য আমার বাবা ছিলেন সাক্ষাৎ এক মৃত্যুদূত। যারা দুষ্ট জিন, এদের সাথে অনেক নিরপরাধ জিনদেরকেও তিনি নৃশংসভাবে হত্যা করেছেন। কারণ তার যুক্তি ছিল যে দুষ্টুদের সাথে যারা চলে এরাও একটা সময় অপরাধী হয়ে যাবে, এই কারণে এই সুযোগটাও তাদেরকে দেয়া যাবে না। যেহেতু জিনদের মধ্যে অধিকাংশ জিনেরাই খুব দুষ্টু প্রকৃতির হয়, এই জন্যই উনি খুব কঠোর হয়ে যেতেন সকলের প্রতি। এমনকি আমাদের গোষ্ঠীর মধ্যেও যারা খারাপ পথে চলে গিয়েছে তাদেরকে উনি ক্ষমা করতেন না। এই জন্য আমাদের গোষ্ঠীর প্রায় সকলেই খুব কঠোরভাবে ইসলাম মেনে চলতেন। সবাই ইসলামকে একদম ব্যক্তিগত জীবনে অনুশীলন করতেন এবং এখনো সেটাই করেন। আমার এই ভাই, বড় ভাই যিনি প্রতিবন্ধী, তার এই সমস্যা সমাধানের জন্য আমার বাবা জিনদের মধ্যে অনেক বড় বড় বুজুর্গ জিনদের সাথে উনি কথা বলেছেন, দেখা করেছেন, কিন্তু কোনো সমাধান হয়নি। এক পর্যায়ে উনি মানুষদের মধ্যে যারা খুব বড় বুজুর্গ তাদের কাছেও গিয়েছেন। তারাও বলেছেন যে আল্লাহ তাকে এভাবেই সৃষ্টি করেছেন, এভাবেই তাকে থাকতে হবে, এটা সমাধান হবে না, তাকে সুস্থ করা যাবে না, এটাই তার শারীরিক বৈশিষ্ট্য। এতে করে আমার বাবা খুব মনক্ষুণ্ণ হয়ে পড়েন। তবে উনি বুঝেছিলেন যে মানুষকে এবং জিনদেরকে তুচ্ছতাচ্ছিল্য করার কারণে, অনেক নিরপরাধ জিনকেও শাস্তি দেওয়ার কারণে হয়তো বা আল্লাহ তাআলা তাকে এরকমটা করেছেন, তার অপরাধের শাস্তি তার সন্তানের উপর দিয়েছেন। কিন্তু এরপরেও উনি ওনার কঠোর যে মনোভাব, রাগান্বিত মনোভাব, এটা থেকে উনি বের হয়ে আসেন নাই। এক পর্যায়ে কি হয়, আমার মা এবং ভাই কোনো একটি কারণে বাইরে যায়। বিশেষ করে আমার মা তার পরিবারের সাথে দেখা করার জন্য তারা বাইরে বের হয়েছিল। কোনো ধরনের কোনো জিনদের পাহারা ছাড়াই তারা বের হয়। আর এই সুযোগটাই নেয় ইফরিত শ্রেণীর কিছু জিন, কারণ ইফরিত শ্রেণীর অনেক জিনদেরকেই আমার বাবা হত্যা করেছেন। তবে ইফরিত শ্রেণীর
অনেক নিরীহ জিন যারা কোনো অপরাধের সাথে যুক্ত ছিল না, যাদের বিরুদ্ধে কোনো অপরাধের প্রমাণ পাওয়া যায় না, এমন জিনদেরকেও হত্যা করার কারণে ইফরিত শ্রেণীর প্রায় সব জিনই আমাদের গোত্রের উপর ক্ষিপ্ত ছিল, বিশেষ করে আমার বাবার উপরে। আর এই সুযোগটার অপেক্ষায় তারা ছিল। তারা আমার মা এবং ভাইকে বন্দি করে। আমার মা এবং ভাইকে বন্দি করার পর কোনোভাবে আমার বাবার কাছে খবর চলে আসে যে আমার মা এবং ভাইকে বন্দি করা হয়েছে। বিভিন্ন জায়গায় আমাদের বংশের জিনেরা ছড়িয়ে ছিটিয়ে পড়লেও কোনোখানেই আমার মা এবং ভাইয়ের সন্ধান পাওয়া যায় না। একদিন আমার বাবার শোবার রুমের বাইরের যে বাগান রয়েছে, সেই বাগানে আমার মা এবং ভাইয়ের মৃতদেহ পাওয়া যায়। এটা দেখে আমার বাবা অত্যন্ত মনক্ষুণ্ণ হয়ে পড়েন, আর উনি তওবা করেন যে বাকি জীবন উনি ইসলামের খেদমতে কাটাবেন, জিনদের কাছে ইসলামের দাওয়াত দিবেন, যারা দুষ্ট জিন তাদেরকে ভালো পথে ফেরত আনবেন। সেই সাথে উনি বুজুর্গ কোনো মানুষের সান্নিধ্যে থাকবেন, যেহেতু উনি মানুষের সান্নিধ্যে থাকা পছন্দ করতেন না, মানুষের সমালোচনা করতেন, এই জন্য উনি সিদ্ধান্ত নিয়েছিলেন। আর এই মুসাইব আল আলাম বা মুসাইবা গোত্রের তার এই প্রধানের পদ থেকে উনি ইস্তফা দেবেন। এরপর আমার বড় ভাইকে সেই পদে বসিয়ে উনি আমাদের গোত্র ত্যাগ করে মনুষ্য জগতে চলে আসেন। আর মনুষ্য জগতে আসার পর সিলেটের একজন বিখ্যাত ব্যক্তি, তার নাম শাহ আব্দুল মমিন, ওনার সান্নিধ্যে থাকেন। ওনার সান্নিধ্যে থেকে উনি দিনের দাওয়াত দেওয়া শুরু করেন। এছাড়া উনি অসংখ্য অনেক দুর্ধর্ষ, শক্তিশালী, কালো জাদুকর জিনদেরকেও দাওয়াত দিয়ে তাদের সুপথে এনেছিলেন। আর তারাও আমার বাবার কাছে আসা যাওয়া করতেন, বাবার কাছ থেকেও তালিম নিতেন। এভাবেই চলছিল। এর মধ্যে ঘটে যায় একটি ভুল বুঝাবুঝি। এই যে আব্দুল মমিন, শাহ আব্দুল মমিন, শাহ হুজুর নামে উনি পরিচিত ছিলেন, উনি একটি ওয়াজ মাহফিলের কাজে ভারত গিয়েছিলেন, ভারতের মেঘালয়ে। সিলেট থেকে মেঘালয় যাওয়াটা খুব সহজ, এই জন্য ওইখানেই তার দাওয়াতটা বেশি পড়তো। তো উনি ওখানে যান। উনি যাওয়ার পরপরই তার পরিবারে ঘটে একটি দুর্ঘটনা। সেটা হচ্ছে যে উনি বিভিন্ন সময় অনেক দুষ্টু জিনদেরকে শাস্তি দিয়েছেন, যার কারণে ওনার এবং ওনার পরিবারের উপর অসংখ্য দুষ্টু জিনের আক্রোশ ছিল। উনি যখন ভারতে যান তখন উনি ওনার বাড়িটা বন্ধ করে যান নাই, যার কারণে ওরা এই সুযোগটা পেয়ে যায়। এই সুযোগে ওরা এই শাহ হুজুরের 7 জন ছেলে সন্তানের মধ্যে একটি সন্তানকেই লক্ষ্যবস্তু বানায়। মূলত এই একটি সন্তানের আধ্যাত্মিক একটা ক্ষমতা ছিল, শাহ হুজুর তাকেই তার পরবর্তী উত্তরসূরি হিসেবে তৈরি করছিলেন। এই ছেলের উপর আক্রমণ করে বসে। এমত অবস্থায় আমার বাবা, উনি অল্প সময়ের মধ্যে 71 বারেরও বেশি ভারতে গিয়েছিলেন শাহ হুজুরকে এই খবরটা জানানোর জন্য। কিন্তু কোনো এক রহস্যময় কারণে শাহ হুজুরের সাক্ষাৎ উনি পাচ্ছিলেন না, শাহ হুজুরকে খুঁজেই পাচ্ছিলেন না। অথচ এমনটা হওয়ার কথা নয়। হতে পারে ওই দুষ্টু জিনেরাই এমন কোনো মায়াজালে আবদ্ধ করে রেখেছিল যাতে করে আমার বাবা শাহ হুজুরকে খুঁজে পান নাই। যখন উনি খুঁজে পেলেন না, এরপর উনি নিজেই সিদ্ধান্ত নিলেন যে এই জিনদেরকে তিনি মোকাবেলা করবেন। উনি পূর্ব থেকেই যুদ্ধবিদ্যায় পারদর্শী ছিলেন। উনি সেই জিনদেরকে মোকাবেলা করা শুরু করেন। কিন্তু মোকাবেলার একটা পর্যায়ে ঘাপটি মেরে থাকা এক জিন এসে শাহ হুজুরের সেই সন্তানকে গলা টিপে হত্যাই শুধু করে নাই, তার লাশটাও নিয়ে পালিয়ে যায়। এরপর যেটা হয় সেটা খুবই বেদনাদায়ক। শাহ হুজুরের স্ত্রী উনি দাবি করতে থাকেন এই ঘটনাটি আমার বাবাই ঘটিয়েছে। মূলত 5 দিনের মাথায় শাহ হুজুর উনি বাড়িতে ফেরত আসেন। তার ছেলেকে হত্যা করার পর অবশ্য আমার বাবা শাহ হুজুরের সাথে যোগাযোগ করতে সক্ষম হয়েছিলেন। উনি কোনোই সন্দেহ করেন নাই যে আমার বাবা এই কাজটি করতে পারেন। কিন্তু বাড়িতে ফেরত আসার পর ওনার স্ত্রীর ক্রমাগত অভিযোগ শুনতে শুনতে একটা পর্যায়ে উনি বিশ্বাস করা শুরু করেন যে আমার বাবা এই কাজটা করেছে ওই দুষ্টু জিনদের সাথে মিলে। শাহ হুজুর আমার বাবাকে দোষারোপ করতে থাকেন যে তুমি ভালো হও নাই, তুমি আবার সেই অবস্থায় ফেরত গেছো, তোমার আধ্যাত্মিক কোনো উন্নতি হয় নাই, তোমার সেই রাগান্বিত মনোভাবকে তুমি পরিবর্তন করো নাই, তুমি আগে যেভাবে চিন্তা করতে এখনো সেভাবেই করো, এই কারণেই মূলত আমার সন্তানকে তুমি হত্যা করেছ।
আর যতবারই আমার বাবা বলেছিল আমি নিরপরাধ, আমি এই বিষয়ে কিছু জানি না, এই বিষয়ে আমি যতটুকু জানি আপনাকে জানানোর চেষ্টা করেছি, কিন্তু কোনো এক কারণে আপনাকে আমি খুঁজে পাইনি। কোনোভাবেই শাহ হুজুর আমার বাবার কথা শুনতে চান নাই। এক পর্যায়ে আমার বাবাকে বিনা দোষে উনি বন্দি করে ফেলেন। দীর্ঘ সময় আমার বাবা বন্দী ছিলেন। শাহ হুজুর স্বাভাবিকভাবে ইন্তেকাল করেন। শাহ হুজুরের এক সন্তান, তিনি যখন বার্ধক্যে চলে যান, প্রায় 55 বছর পর উনি বুঝতে পারেন যে আমার বাবার সাথে আসলে কি হয়েছে, আমার বাবা নির্দোষ। উনি 55 বছর পর আমার বাবাকে বন্দি দশা থেকে মুক্তি দান করেন এবং তার বাবার হয়ে এই ভুলের কারণে আমার বাবার কাছে ক্ষমা চান। আমার বাবা সবাইকে ক্ষমা করে দিয়েছেন, কারণ তিনি একদম নিরহংকার এবং রাগ মুক্ত একজন জিন হয়ে গিয়েছিলেন, যে যত বড় অপরাধী তার সাথে হোক না কেন তিনি কাউকে আঘাত দেবেন না, কষ্ট দিবেন না। উনি মুক্তি লাভ করার পর শাহ হুজুরের কবর জিয়ারত করেন। সেই কবরের সামনে দাঁড়িয়েও উনি শাহ হুজুরকে বিস্তারিত খুলে বলেন। হয়তোবা শাহ হুজুর কবর থেকে সেই জিনিসগুলো শুনেছেন। এরপর আমার বাবা আমার দাদির কবর জিয়ারত করার জন্য এই জায়গাতে আসেন। এখানে যে ছোট্ট কবরস্থানটা রয়েছে, এইখানে আমার দাদির কবর রয়েছে। আমার বাবা আমার দাদির কবর জিয়ারত করতে আসছিলেন। দীর্ঘদিন বন্দী থাকার কারণে আমার বাবার শরীরে ওরকম শক্তি ছিল না, যেহেতু দিনের বেলা উনি একটি সাপের রূপ ধরে আসছিলেন। উনি চিন্তাও করতে পারেন নাই ওনাকে কেউ দেখেছে। মূলত দীর্ঘদিন উনি বন্দী থাকার কারণে তার অনেক বৈশিষ্ট্য হারিয়ে গিয়েছিল। এটা আস্তে আস্তে পরবর্তীতে ফেরত আসতো। ওই সময়ে এই আক্কাস মিয়া আমার বাবাকে দেখে ফেলে, বিনা কারণে আমার বাবাকে আঘাত করে হত্যা করে। মূলত আমার বাবা একদম ভালো একজন জিন হয়ে গিয়েছিলেন। ওনার ডাকে অসংখ্য জিন ভালো হয়ে গিয়েছিল। সেই জিনটা এইভাবে একটা গোত্রের সর্দার, যিনি কিনা বড় একটা ধারা বহন করছেন। আমাদের গোত্রের জিনেরা অনেক নবী রাসূলদের সাথে সাক্ষাৎ করেছেন, হযরত সুলাইমান আলাইহিস সালামের সাথে কাজ করেছেন। সেই গোত্রের একজন সর্দার তাকে এভাবে বিনা অপরাধে মেরে ফেলবে, এটা আমার ভাই কোনোভাবেই মেনে নিতে পারেন নাই। মূলত এই কারণেই এই আক্কাস মিয়াকে আমার ভাইয়ের নির্দেশেই শাস্তি দেয়া হচ্ছে। তাছাড়া মনুষ্য জগতে এসে তাদেরকে বিরক্ত করার কোনো ইচ্ছা আমাদের আগেও ছিল না, এখনো নাই, ভবিষ্যতে থাকবে না ইনশাল্লাহ। আর এই আমার বাবাকে এই আক্কাস মিয়া আবার এই কবরস্থানের পাশেই ফেলে দিয়েছে। এখানে আমার বাবার কবর হয়েছে। মূলত গভীর রাতের বেলা আমাদের বংশের জিনেরা আমার বাবার কবর জিয়ারত করার জন্য এখানে আসে। তারাও ব্যথিত। শুধু আমার বড় ভাইয়ের নির্দেশনা নাই দেখে তারা এই গ্রামের উপর আক্রমণ করেনি, তা না হলে এই গ্রামকে তারা উল্টে পাল্টে দিত। এই গ্রামের নাম নিশানা এখানে থাকতো না। এ কথা বলে ওই জিন থামেন। এরপর সেই বুজুর্গ হুজুর উনি বলতে থাকেন যে আসলে আপনার বাবার সাথে যেটা হয়েছে এটা অনাকাঙ্ক্ষিত, এটা হওয়া উচিত নয়। তারপরও আক্কাস মিয়া উনি তো মানুষ, ওনার তো বুঝতে পারার কথা নয়। যেহেতু একটা সাপ যাচ্ছে, আর এই ধরনের সাপ তো আসলে এরা দেখে অভ্যস্তও না, এই কারণে ভুল করে মেরে ফেলেছে, ওকে ক্ষমা করে দেন। এরপর হয় কি, এই যে এতক্ষণ কথা হচ্ছে, এই দুই জিনের মধ্যে যেই বয়স্ক জিন, এই বয়স্ক জিন উনি চুপ করেছিলেন। এবার উনি মাথাটা একটু উপরে তোলেন আর মুচকি করে হেসে দেন। এরপর দুই ভাই উঠে দাঁড়ান। উঠে দাঁড়ানোর পর ওই যেই ইয়াং করে যে ভাই, উনি বলেন যে আমার যিনি প্রতিবন্ধী বড় ভাই ছিলেন তার নাম ছিল মুসাইব আল ইসহাব, আর আমার বাবার নাম কি জানেন? মুসাইব আল রিয়াদ। আমার বাবার জন্য আপনারা দোয়া করবেন, আমার ভাইয়ের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, নাম ধরে দোয়া করবেন।
এই কথা ওনারা বলেন। বলার পর হয় কি, ওনাদের সাথে যে দুটো কবুতর এসেছিল না, এই কবুতরটা নাকি আস্তে আস্তে বড় হতে থাকে, বড় হতে হতে বেশ বড় আকৃতির হয়ে যায়। এই কবুতর দুটোর উপর ওনারা উঠে বসেন এবং ওনারা ওই যেই মাটিটা ফেটে গিয়েছিল ওর ভিতরেই নেমে যান, আবার মাটিগুলো নাকি জোড়া লেগে যায়। এতটা সময় কিন্তু কখনোই ওই যে যিনি বড় ভাই একটা কথাও বলেন নাই। পরের দিন এক অদ্ভুত ব্যাপার, আক্কাস মিয়া অনেকটাই সুস্থ, তার মুখমণ্ডল অনেকটা স্বাভাবিক হয়ে গেছে, ঠিকঠাক মতো কথা বলতে পারছেন, তবে শারীরিক দুর্বলতা ছিল, এটাও কয়েকদিনের মধ্যে কেটে যায়। যখন পুরোপুরিভাবে আক্কাস মিয়া সুস্থ হয়ে যান, তখন এক রাত্রে আক্কাস মিয়া স্বপ্ন দেখেন। ওই স্বপ্নের মধ্যে দেখেন ওই যে বয়স্ক বড় ভাই, উনি ওই যে কবরস্থানটা রয়েছে ওইখানে দাঁড়িয়ে আছেন, ওখানে আক্কাস মিয়াও দাঁড়িয়ে আছে। তখন ওই বয়স্ক বড় ভাই, যে কিনা একটা কথাও ওই দিন বলে নাই, ওই বয়স্ক বড় ভাই বলছে যে এইখানটাতে আমার বাবার কবর আর এইখানে আমার দাদির কবর, তুমি মাঝে মাঝে আমার বাবা এবং দাদির কবর জিয়ারত করতে এসো, যতটুকু সম্ভব জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রেখো। এটা কোনো নির্দেশনা নয়, এটা অনুরোধ মাত্র। আর তোমাকে আমরা ক্ষমা করে দিয়েছি, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিন। এই কথা বলার পর ওই অবয়বটা স্বপ্নের মধ্যে অদৃশ্য হয়ে যায়, আক্কাস মিয়ার ঘুমও ভেঙে যায়। এরপর থেকে আক্কাস মিয়া ওই যে কবরটা, যেই জায়গাটা দেখিয়ে দিয়েছিলেন আর কি, ওই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেন, জিয়ারত করতেন, এবং উনিও ওনার বংশধরদেরকে বলে গিয়েছিলেন যে এই জায়গাটাতে এরকম একটা ঘটনা রয়েছে, তোমরাও এই জায়গাটা জিয়ারত করবা। সেই জায়গাটা এখন কিন্তু নাই, ভেঙে গিয়েছে, তারপরেও অন্য পাশে তো চর জেগেছে। এখনো বংশ পরম্পরায় ওনারা কবর জিয়ারত করার সময় এই জিনেদের জন্য দোয়া করেন, এখনো এটা চলছে বংশ পরম্পরায়, এখনো ওনারা এটা চলমান রেখেছেন। এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আসলেই খুব অদ্ভুত এক ঘটনা, অনেক শিক্ষণীয় একটি ঘটনা। এর মধ্যে রয়েছে ক্ষমা, এর মধ্যে রয়েছে আধ্যাত্মিক উন্নতি, এর মধ্যে রয়েছে তাসাউফের মতো আত্মশুদ্ধির বিভিন্ন নির্দেশনা। কিভাবে এমন কঠিন রাগান্বিত এক দুর্ধর্ষ ধর্মপরায়ণ শাসক হয়ে উঠলেন একদম স্বাভাবিকভাবে জীবনযাপনকারী একটা জিন, যে কিনা দাওয়াতে তাবলীগের সাথে নিজেকে জড়িয়ে নিয়েছিলেন। তার উপর আঘাত আসার সত্ত্বেও তিনি আক্রমণ করেন নাই, কারণ তারা একটা লিগ্যাসি বহন করছেন, নবী রাসূলদের সাথে ওনারা কাজ করেছেন। আল্লাহ তাদের ভুল ত্রুটি ক্ষমা করুন, তাদেরকে জান্নাত নসিব করুন। আক্কাস মিয়াকেও আল্লাহ তাআলা জান্নাত নসিব করুন, তারও ভুল ত্রুটি ক্ষমা করুন। প্রিয় লিসেনার্স, আসলেই এই ধরনের ঘটনাগুলো খুব রেয়ার। আমরা মাহিদের মাধ্যম দিয়ে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কিন্তু একটি ঘটনা পেয়েছিলাম, আপনাদের কি মনে আছে? যেটা সৌমিত্র রয় আমাকে দিয়েছিল, নিশ্চয়ই মনে আছে সেই ঘটনাটি, কিভাবে একটি জিন একটি আগুনের তলোয়ার নিজের বুকে বিধে নিয়ে কবরবাসী হয়ে গিয়েছিল। তো এভাবেই কিন্তু অনেকেই মানব জাতিকে রক্ষা করার জন্য অকাতরে জীবন দিয়েছেন, ভবিষ্যতেও তারা শহীদ হবেন। তাদের জন্য দোয়া রইল।